Uh, Hello guys, welcome to this channel Bong Study Hub. আমার নাম সৌগত পাত্র আর আজকে আমরা শুরু করতে চলেছি আইসোমেরিজম। ওকে, বাট বিফোর স্টার্টিং আইসোমেরিজম আই থিঙ্ক ভাবলাম যে জিওসির কিছু পিওয়াইকিউস করিয়ে ফেলি, কারণ জিওসির দুটো লেকচার নিয়েছিলাম। একটা লেকচারে মানে সেকেন্ড লেকচারে অ্যাসিডিক আর বেসিক স্ট্রেংথটাই মেইনলি ফোকাস করেছিলাম, আর জিওসি পার্ট 1টাতে বাকি জিনিসগুলো রেজোনেন্স, হাইপারকনজুগেশন, ওগুলো তো আমরা আগে থেকেই জানতে, রাইট? সো এখন আমরা আইসোমেরিজম শুরু করার আগে কিছু জিওসির পিওয়াইকিউস করে নেব, আর আমি ট্রাই করবো যে আইসোমেরিজমটাকে যেন এই ভিডিওতেই শেষ করি। ওকে, দিলে এরপরে হাইড্রোকার্বন শুরু করবো, হাইড্রোকার্বনের পরে হ্যালো অ্যালকেন, হ্যালোহেরিন, এইভাবে আমাদের তারপরে নিম রিঅ্যাকশনগুলোতে যাবো। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট। তো বলে দিচ্ছি যে অর্গ্যানিকে জিওসির ওয়েটেজটা বেশি, জিওসি আইসোমেরিজম এই দুটো জিনিস। ওকে, এই দুটো চ্যাপ্টার জিওসি আর আইসোমেরিজম, এই দুটো চ্যাপ্টারের ওয়েটেজ বেশি। তোমরা যেখানেও চেক করে নিতে পারো। ওকে, অনেক সোর্সেস আছে, ইউটিউব, ইন্টারনেট। তো জিওসি আর আইসোমেরিজমে বেশি ফোকাস করো, অনেক লাভ হবে। স্পেশালি আমি বলবো আইসোমেরিজমে বেশি ফোকাস করো। ওকে, আইসোমেরিজম আজকে যখন পড়াবো তো মন দিয়ে করবে, আর আই থিঙ্ক সাফিসিয়েন্ট হবে যেটা এই লেকচারে পড়াবো আইসোমেরিজমে। ওই রিলেটেডই কোয়েশ্চেন্স আসবে, এর চেয়ে বাইরে আসবে না। ওকে, সো আমরা পিওয়াইকিউ দিয়ে স্টার্ট করবো। সো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, তোমরা ট্রাই করতে পারো। অর্ডার অফ অ্যাসিডিক অর্ডার তো বের করতে পারবে, রাইট? এটা পিওয়াইকিউ এসেছিল, ভালোই কোয়েশ্চেন। ওকে, সো এটা ট্রাই করো। ওকে, সো অ্যাসিডিক ক্যারেক্টার কিভাবে ডিটারমাইন করতে হয় আমি এর আগের লেকচারটাই বলেছিলাম, রাইট? আর একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট হচ্ছে এইটা যে জিওসি সেকেন্ড পার্টটা দেখে রাখবে। ওকে, তারপরে পিওয়াইকিউস গুলো অ্যাটেম্প করতে আসবে, কারণ জিওসি সেকেন্ড পার্টে আমি অ্যাসিডিক আর বেসিক স্ট্রেংথ পড়িয়েছিলাম, আর অনেক ভালোভাবেই পড়িয়েছিলাম। ওকে, তোমরা দেখতে পাবে। তো ওইটা যদি ওই লেকচারটা যদি দেখে থাকো তাহলে তো এই কোশ্চেনটা কিছুই নয়। ওকে, এই কোশ্চেনের ফার্স্ট স্টেপ কি হবে আমি বলেছিলাম, অ্যাসিডিক ক্যারেক্টার যখন আমরা কম্পেয়ার করি তো তার ফার্স্ট স্টেপ কি হয়, ফার্স্ট স্টেপে আমরা কি বানাই, তার মানে এচটা যখন চলে যাবে, রাইট, কনজুগেট বেস। তো আমরা কনজুগেট বেসটা বানিয়ে ফেলি, দিয়ে তার স্টেবিলিটি চেক করি, রাইট? সো এখানে আমরা ওইটাই করবো। সো এখানে কি করবো, এচ গুলোকে সরিয়ে দেবো, রাইট, অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করার সময়। ওকে, এখানে কি আসবে, মাইনাস, আর এখানে আসবে মাইনাস, এখানে আসবে মাইনাস, এখানে আসবে মাইনাস। এবারে এটা কি গ্রুপ বলো, এটা হচ্ছে মাইনাস আর বা মাইনাস এম, কিছু বলতে পারো। ওকে, মাইনাস আর মাইনাস এম। আর এটা কি গ্রুপ, এটাও মাইনাস এম, বুঝিয়েছিলাম, রাইট? আর এটার এর কাছে কি আছে, এর কাছে কি আছে, লোন পেয়ার আছে। তো এটা কি হবে, এটা হচ্ছে প্লাস আর, ঠিক আছে? আর এইটা কি, এটা ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, এবার বলো কোনটা স্টেবিলিটি বেশি হবে। এইখানে কি করতে হবে, তোমাকে স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। এবার বলো কোনটা স্টেবিলিটি বেশি হবে। অবভিয়াসলি মাইনাস আর আগে দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে? দিলে কার্বন আয়নের স্টেবিলিটিটা বাড়বে। কার্বন আয়ন না, বেসিক্যালি এই নেগেটিভ চার্জটা উইথড্র করছে বেসিক্যালি, রাইট? মাইনাস আর মানে উইথড্র করছে। এবার যত বেশি উইথড্র করবে অত বেশি স্টেবল হবে কম্পাউন্ড, রাইট? আর এখানে হচ্ছে এইভাবে যাচ্ছে, রাইট, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করছে, আর এখানে প্লাস সাইন ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করছে। ওকে, সো আমি জানি স্টেবল এগুলো হবে। তো ফোর্থ ইজ মোর স্টেবল, কারণ মাইনাস আর এর মধ্যে NO2 মাইনাস আর বেশি হয়, রাইট? নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড বলেছিলাম। আর এখানে আছে আমার কাছে একটা। ওকে, তো এই দুটো যদি দেখতে পাও তাহলে জানো NO2 মাইনাস আর বেশি হয় এইটার থেকে, CH ডাবল বন্ড CH2 থেকে। ওকে, এটাকে স্টাইরিন বলা হয়, মানে স্টাইরিন বলবো না, যদি OH না থাকে স্টাইরিন বলা হয়, যাই হোক। তো আমি জানি ফোর্থ ইজ গ্রেটার দেন 3 হয়ে যাবে। এবার 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। 1 আর 2 এর মধ্যে দুটোই আনস্টেবল করছে, রাইট? এই চার্জটাকে আনস্টেবল করছে। এবার প্লাস আর বেশি আনস্টেবল করবে। ওকে, বুঝিয়েছিলাম না, এ আর এইচ আই, এইটা জিওসি লেকচার 2 তে বুঝিয়েছিলাম। অ্যারোমেটিসিটি, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট। রেজোনেন্সের বেশি ইফেক্টর, তো এটা বেশি আনস্টেবলাইজ করবে, রাইট? তো 2টা কি হবে, লাস্টে হবে, রাইট? 1 ইজ মোর স্টেবল দেন 2 বেসিক্যালি, আর এখানে 4 ইজ মোর স্টেবল দেন 3। তো এইভাবে কোশ্চেন গুলোকে অ্যাটেম্প করতে হয়। এখানে আমরা মাইনাস আর গুলোকে কম্পেয়ার করলাম, আর এখানে আমরা প্লাস আর গুলোকে কম্পেয়ার করলাম। মাইনাস আর প্লাস আর থেকে বেশি এখানে স্টেবল হয়, তারপরে জাস্ট কম্পেয়ার করে ফেললাম। ইজি ছিল, রাইট? নেক্সট কোশ্চেন,
হ্যালো গাইস, এগুলো ট্রাই করো, এগুলো হচ্ছে পিওয়াইকিউজ রাইট, জিওসি পিওয়াইকিউজ। ওকে ওকে, ট্রাই ফাস্ট ট্রাই ফাস্ট ট্রাই ফাস্ট ট্রাই ফাস্ট। ওকে, পজ করে ট্রাই করো। আই হোপ করে নিয়েছো। সো নাও মাই টার্ন, তোমাদের টার্ন শেষ। সেকেন্ড কোয়েশ্চেন যদি দেখি, সেকেন্ড কোয়েশ্চেনে, আচ্ছা সরি আমাকে বলেই নি কি করতে হবে। এবার এখানে স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে, স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার, আর এখানে বেসিসিটি অর্ডার। ওকে, এখন করো স্টেবিলিটি 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 বেসিসিটি। ওকে, এখন আমারটা সেকেন্ড কোয়েশ্চেন স্টেবিলিটি। ওকে, ফ্রি রেডিক্যাল আছে, ফ্রি রেডিক্যাল মানে হাইপার কনজুগেশন দিয়ে করতে হবে। ওকে, ফ্রি রেডিক্যাল বা কার্বোক্যাটায়ন থাকলে হাইপার কনজুগেশন দিয়ে করতে হবে। ওকে, কার্বোক্যাটায়ন থাকলে রেজোনেন্স ট্রাই করতে হবে। বাট ফ্রি রেডিক্যাল যেখানেই দেখতে পাবে বুঝে নিতে হয় যে ফ্রি রেডিক্যাল আছে মানে হাইপার কনজুগেশন লাগাতে হবে। ওকে, তো এখানে যদি হাইপার কনজুগেশন রেজোনেন্সও লাগাতে পারবে। ওকে, বাট এখানে তুমি দেখতে পাবে এখানে রেজোনেন্স হচ্ছে। দেখো সেকেন্ড কম্পাউন্ডে যদি দেখি এখানে কি আছে, লোন পেয়ার আছে রাইট। তো এখানে কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। এটাতে কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। এইটাতেও রেজোনেন্স হচ্ছে রাইট। এই দেখো এইখানে একটা রেজোনেন্স, আর এইখানেও বেসিক্যালি এখানেও রেজোনেন্স হচ্ছে। ফ্রি রেডিক্যাল কেমন রেজোনেন্স হয় আমি দেখিয়েছিলাম রাইট, পাই বন্ডটা ভেঙে কিভাবে ফ্রি রেডিক্যাল আসে। তো এখানেও রেজোনেন্স হচ্ছে রাইট, এই জায়গাতেও রেজোনেন্স হচ্ছে বেসিক্যালি এইভাবে। ওকে, আর এটা এইভাবে হচ্ছে। ওকে, তো তুমি দেখতে পারো ইজি আছে স্টেবিলিটি কম্পেয়ার করা। স্টেবিলিটি কম্পেয়ার করা ইজি আছে কেন কি আমি জানি যে রেজোনেন্স যেটা করে ওটা বেশি স্টেবল। ওকে, হাইপার কনজুগেশন থেকে এখানে কতগুলো অ্যালফাইড আছে যদি আমি দেখি 3 অ্যালফাইড আছে। বাট আমি আগে রেজোনেন্সকে প্রায়োরিটি দেবো, তারপর হাইপার কনজুগেশনকে। তো সেকেন্ড আর থার্ড এর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? থার্ড বেশি স্টেবল হবে, কারণ থার্ডে কি হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে। দেখতে পারো দুই জায়গায় রেজোনেন্স হচ্ছে। থার্ডে কি হচ্ছে, দুই জায়গায় রেজোনেন্স হচ্ছে, আর এখানে এক জায়গায় রেজোনেন্স হচ্ছে। ওকে, আর এখানে রেজোনেন্সই হচ্ছে না। তো আমি জানি যে ওয়ানটা তো লাস্টে আসবে। ওকে, ওয়ানটা লাস্টে আসবে। ওকে, ওয়ান লাস্টে আসবে। এই দুটোর মধ্যে কোনটা স্টেবল? 3। ওকে, তারপরে আছে 2। বুঝতে পারলে 3 কেন স্টেবল? ওকে, থার্ড কোয়েশ্চেনে যদি দেখো, থার্ড কোয়েশ্চেনে বেসিক্যালি এটা আলাদা কম্পাউন্ড। এটা এমন দেখাচ্ছে না একই কম্পাউন্ড। এক মিনিট, এটা এখানে আছে। ওকে ওকে, এই তিনটে কম্পাউন্ডের মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। সরি ফর দিস। ওকে, সরি। তিনটে কম্পাউন্ডে যদি দেখো এখানে রেজোনেন্স হচ্ছে, হ্যাঁ এখানে রেজোনেন্স হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে, এখানে হাইপার কনজুগেশন। এখানে কি হচ্ছে, হাইপার কনজুগেশন 3 অ্যালফাইড। আর এখানে রেজোনেন্স হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে না, এখানে কনজুগেশন নেই। আমি যখন রেজোনেন্স পড়িয়েছিলাম, রেজোনেন্স যখন পড়ে তখন কনজুগেশন অনেকগুলো টাইপের কনজুগেশন হয় বলেছিলাম। তো ওইভাবে দেখতে গেলে এটা কনজুগেশন নয়, পাই প্লাস কোনো কনজুগেশন হয় না। তো বেসিক্যালি আমি যদি দেখতে পারি এটা যে 0 অ্যালফাইড আছে, বা বলতে পারো যে এখানে মাইনাস আই হচ্ছে, এটা তো মাইনাস আই হিসেবেও অ্যাক্ট করবে রাইট। এখানে কি হবে, মাইনাস আই। রেজোনেন্স হচ্ছে না বাট ইন্ডাকটিভ ইফেক্ট আছে। তো আমি কি বলবো যে রেজোনেন্স এখানে হচ্ছে এটা বেশি স্টেবল রাইট। তো আমি কি বলবো, 2 ইজ মোর স্টেবল দেন। এই দুটোর মধ্যে কোনটা স্টেবল? অবভিয়াসলি থার্ডটা বেশি স্টেবল, হাইপার কনজুগেশন আছে। আর এখানে মাইনাস আই, এটা তো ভালো নয়। কার্বোক্যাটায়ন থাকলে প্লাস আই থাকলে বেশি স্টেবল হয়। তো 3 2 3 1 এটা হচ্ছে অর্ডার। মিলিয়ে নাও। ওকে, তোমাদের অর্ডার আর আমার অর্ডার মিলছে কিনা, এগুলো সব পিওয়াইকিউস। ওকে, WBJ। ফোর্থ কোশ্চেনে স্টেবল কোনটা হবে বলো? এখানে স্টেবল কোনটা হবে? অ্যালফা এচ। এখানে কতগুলো অ্যালফা এচ? দুটো অ্যালফা এচ। এখানে কতগুলো অ্যালফা এচ? তিনটে অ্যালফা এচ। তো 1 গ্রেটার দ্যান 2। সিম্পল। এইটা আমি জিওসি পার্ট 2 তে পড়িয়েছিলাম, এই এক্সাম্পলটাই নিয়েছিলাম, আর এটা পিওয়াইকিউ তেও এসেছে। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি হচ্ছে, রেজোনেন্স করছে। তো এটা কি হবে, ডিলোকালাইজড লোন পেয়ার। কি বললাম, ডিলোকালাইজড লোন পেয়ার। আর এটা কি আমার কাছে, এটা লোকালাইজড। এখানে তো কোনো রেজোনেন্স হচ্ছে না, তো এটা লোকালাইজড লোন পেয়ার, লোকালাইজড। তো ডোনেট কে বেশি ভালো করে করতে পারবে? এ বেশি ভালো করে ডোনেট করতে পারবে না, এ তো ডোনেট করতে পারবে না, এর তো নিচের দিকে কাজে আছে রাইট, রেজোনেন্স সোর্সে। তো 1 is more stable than 2, বা 1 is more basic than 2, sorry stable না, 1 is more basic than 2. ওকে, হ্যালো গাইস, এটা একটা WBJ PYQ। এটাতে তোমাদেরকে বলতে হবে যে find the number of aromatic compounds formed, find the number of aromatic compounds formed. ওকে, ট্রাই করো। ওকে, সো আই হোপ ইউ অল হ্যাভ ট্রাইড। এটা আমি জিওসি লেকচার 1 এ করিয়েছিলাম। এখানে কি আসবে, এটা আসবে রাইট। যদি কিছু না বুঝতে পারো সিম্পলি এখানে কি করবে, প্লাস চার্জ লাগিয়ে দাও সবগুলোতে। ওকে, যদি কিছু না বুঝতে পারো, বাকি এর পেছনে লজিক তো আমি আগে লেকচারে দিয়েছিলাম। ওকে, এখানে কি আসবে বলো, এখানে এইচটা কেটে দেবে রাইট, তো এটা আসবে। এখানে কি হবে,
এইভাবে প্লাস আসবে, আর এটাতে কি আসবে, এভাবে প্লাস আসবে। বেসিক্যালি এখানে কি হয়, HNO2 আছে রাইট, দেখো HNO2 আছে রাইট, এখানে দুটো কেস হতে পারে, আমি চাই না আনসার দুটো কেসেই সেম থাকবে। কেন বলছি, HNO2 আর NH2 রাইট, এটা হচ্ছে একটা চ্যাপ্টার আছে অমিনস বলে, অমিনস চ্যাপ্টারে এই রিঅ্যাকশনটা দেওয়া আছে। এই রিঅ্যাকশনে কি হয়, এই রিঅ্যাকশনে একটা ফুল ফ্লেজেড একটা মেকানিজম আছে, প্রচুর ইম্পর্টেন্ট মেকানিজম, যেখানে একটা ডায়োজোনিয়াম সল্ট প্রডিউস হয় রাইট। তো এখানে বেসিক্যালি একটা ডায়োজোনিয়াম সল্ট প্রডিউস হতে পারে রাইট, এইভাবে N2 প্লাস। ওকে, তো এইভাবে যদি দেখতে চাও তাহলে তুমি দেখতে হবে এটা নন অ্যারোমেটিক হয় রাইট, এটা কি নন অ্যারোমেটিক হয়। বাট N2 একটা কি হয়, আনস্টেবল কম্পাউন্ড, তো এ আমরা বলে দিই যে বেরিয়ে যাবে রাইট, N2 গ্যাস, N2 গ্যাস হয়ে বেরিয়ে যাবে। তো এটা কি আসবে, এইটা আসবে রাইট, এই কার্বোকাটায়নের ফর্ম হয়, যেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। কি বললাম, যেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। সো বেসিক্যালি অ্যারোমেটিক আসছে না। আমার কোয়েশ্চেন কি যে হাউ মেনি নাম্বার অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস আর ফর্ম, তো আমি কি বলবো, এটা অ্যারোমেটিক, এটা অ্যান্টি অ্যারোমেটিক, জানো সবাই। এটা অ্যারোমেটিক কেন, আরে 4 পাই ইলেকট্রন, এটাতে 2 পাই ইলেকট্রন, এটাতে 6 পাই ইলেকট্রন, 4n+2 4n+2 হাকেলস রুল ফলো, এটাতে হাকেল রুল ফলো হচ্ছে না। আর এই কেসে এটা অ্যান্টি অ্যারোমেটিক, এটা তো হাকেল রুল ফলো হচ্ছে না। তো নাম্বার অফ অ্যারোমেটিক কম্পাউন্ড কি কি হবে, দুটো। ওকে, বাট এই কেসে দেখতে পারো দুটো কেস হতে পারে, এটা থাকলে নন অ্যারোমেটিক, এটা থাকলে অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, বাট আই থিঙ্ক এইটাই হবে নন অ্যারোমেটিক, কারণ কি নন অ্যারোমেটিক ইজ মোর স্টেবল দ্যান অ্যান্টি অ্যারোমেটিক, সো এইটাই প্রডিউস হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হ্যালো গাইস, এই দুটো PYQ WBJEE GOC ট্রাই করো, ইজি আছে। এখানে বলতে হবে যে নাম্বার অফ অ্যারোমেটিক স্পিসি কোনটা, মানে কোনটা অ্যারোমেটিক বলতে হবে এখানে, আর এখানে বলতে হবে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু ভালো কোয়েশ্চেন, এটা তো ইজি পিজি পড়িয়েছিলাম রাইট। তো ফার্স্ট কোয়েশ্চেনে দেখতে হবে এটা অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক, সাইক্লোঅক্টাটেট্রাইন বলেছিলাম রাইট, অ্যানুলিন 8, যাই হোক এর বাথটাব শেপ হয়। এখানে 1 2 3 4 5 6, হ্যাঁ এটা অ্যারোমেটিক রাইট। আর এইটা বলো, এটা অ্যারোমেটিক কিনা, এখানে দেখতে পারো এটা অ্যারোমেটিক কিনা, এখানে দুটো পাই বন্ড আছে রাইট। এটা আমি কি করতে বলেছিলাম মনে আছে, এটাকে ব্রেক করতে বলছিলাম রাইট। এটা যদি আমি ব্রেক করি তো বেসিক্যালি এখানে কি, আচ্ছা এখানে দেখতে পারো লোন পেয়ার আছে রাইট, এটা ফুল ফ্লেজেড রেজোনেন্স হচ্ছে। ওকে, বাট এটাকে আমি যদি ব্রেক করি তাহলে কি আসবে আমার কাছে, এইভাবে কিছু আসবে রাইট, এইভাবে রাইট। তো বেসিক্যালি এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে। তো এটাও অ্যারোমেটিক কিনা, এটাও অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক এটা দেখো, দেখো এখানে আমি প্লাস মাইনাসে কেন ব্রেক করলাম, আমি তো মাইনাস প্লাসেও ব্রেক করতে পারতাম। আমাকে ফেভারেবল কন্ডিশনস দেখতে হবে। আমি যদি প্লাস মাইনাস করি তাহলে দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে রেজোনেন্স করতে পারবে, আর এখানে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক হয়ে যাবে। সিম্পল, এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক হয়ে যাবে না, কেন এখানে মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জটা কি করবে, রেজোনেন্স করবে রাইট। আর এখানে 6 পাই ইলেকট্রন হয়ে যাবে, অ্যারোমেটিক হয়ে যাবে। আর এইখানে এরও কি হবে, এও সুখে থাকবে, এরও এখানে রেজোনেন্স হবে, লোন পেয়ার আর কার্বোকেটাইন। আই হোপ ইউ গট ইট। তো এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, এইটা নন অ্যারোমেটিক। তো বেসিক্যালি আই থিঙ্ক কোয়েশ্চেন এটা ছিল যে তোর কোয়েশ্চেন ছিল যে which of the above is not aromatic, তো এটা আনসার হয়ে যাবে রাইট, এটা নন অ্যারোমেটিক, বাকি সবগুলো অ্যারোমেটিক। সেকেন্ড কোয়েশ্চেন প্লিজ ট্রাই, সেকেন্ড কোয়েশ্চেন। ওকে গাইজ, সো এই কোয়েশ্চেনটাকে আমরা করছি। ওকে, লেটস সি, লুক এট দিস কোয়েশ্চেন। এখানে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করতে হবে। ওকে, কি কম্পেয়ার করতে হবে, বন্ড অ্যাঙ্গেল। তো এখানে আমরা কি করব, এই কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন চেক করব। কি বললাম, এই কার্বনের হাইব্রিডাইজেশন চেক করব। ওকে, এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, এই কার্বনের হাইব্রিডাইজেশন দেখতে পারো তোমরা sp2 রাইট, পাই বন্ড আছে না, তো 1 2 3 sp2। এই কার্বনের হাইব্রিডাইজেশন কত, sp3 দেখছো, আর এই কার্বনের হাইব্রিডাইজেশনও কত, sp3। এবার আমরা জানি যে মলিকুলার অরবিটাল থিওরি, যেটা আমাদেরকে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হয়, ওইখানে আমরা জানি যে sp2 মানে অ্যাঙ্গেল 180 ডিগ্রিজ হতে পারে। তো বন্ড অ্যাঙ্গেল ওইভাবে আমরা কম্পেয়ার করতাম, sp2 কার্বনের বন্ড অ্যাঙ্গেল বেশি হয় রাইট, সো 2 সবচেয়ে বেশি হবে নো ডাউট। ওকে, কারণ এখানে sp2 আছে, sp2 রাইট। আরে এমওটিতে শিখেছো রাইট, ওই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামস গুলো, মলিকুলার অরবিটাল ডায়াগ্রামস না, বেসিক্যালি ভেসপার থিওরিতে যখন ওই অ্যাঙ্গেল গুলো ছিল, যেমন টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল ছিল 109 ডিগ্রি রাইট, ওইভাবে দেখতে গেছে।
যদি আমি এটা বলি, দেখো এটা টেট্রাহেড্রাল আছে, রাইট? মলিকুলার এমওটি যখন পড়েছিল, এমওটি না মানে কেমিক্যাল বন্ডিং, সরি আমি তখন থেকে এমওটি বলছি, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলে যে sp3 মানে টেট্রাহেড্রাল হয়, আর বন্ড অ্যাঙ্গেল কত হয় প্রত্যেকটা যে কোনো দুটো অ্যাটমের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হয় 109 ডিগ্রি, কত হয় 109 ডিগ্রি। আর sp2 থাকলে 120 ডিগ্রি হয়, রাইট? মনে আছে তো? 120 ডিগ্রি হয়, ওকে। তো এইভাবে আমরা কম্পেয়ার করছি, ওকে। এবারে 2 তো সবচেয়ে বেশি হয়ে গেল sp2, এবারে sp3 এর মধ্যে কোনটার বন্ড অ্যাঙ্গেল বেশি এটা আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখতে পারো যে এখানে কোনো বলতে পারো কোনো স্ট্রেন নেই। এখানে যদি দেখো তো এখানে কি আছে, একটা প্রোপেন, এখানে বলতে পারো সাইক্লোপ্রোপেন, এটা অ্যাকচুয়ালি সাইক্লোপ্রোপেন। তো এখানে কি হচ্ছে, এখানে একটা স্ট্রেন আসছে, যেহেতু এটা সাইক্লিক কম্পাউন্ড, রাইট? তো স্ট্রেন আসার জন্য এর বন্ড অ্যাঙ্গেলটা একটু ছোট হয়ে যায়। কি বললাম, এর বন্ড অ্যাঙ্গেলটা একটু ছোট হয়ে যায়। আর এখানে কোনো স্ট্রেন নেই, তো বন্ড অ্যাঙ্গেল এমনি থাকবে। তো 2, তারপরে কোনটা হবে, এর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে 3, আর তারপরে হবে 1, ওকে। আগেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি। কেমিক্যাল বন্ডিং এ তো আমরা পড়েছিলে sp3 sp2 কি হয়। তো sp2 যখন দেখেছিলে 120 ডিগ্রি হতো, আর sp3 তে 109 ডিগ্রি হতো, ওকে। এটা হচ্ছে একটা ট্রিক বলতে পারো, ওকে। এর এক্সাক্ট অ্যাঙ্গেল তো 120 থেকে একটু হয়তো ভ্যারি করতে পারে। তো ওই কনসেপ্টটা যদি ইউজ করো তাহলে এখানে দেখতে পারো যে 2 এর সবচেয়ে বেশি বন্ড অ্যাঙ্গেল হবে, তারপরে 3 এর, তারপরে 1 এর। কেন, আমি এই দুটোকে কিভাবে কম্পেয়ার করলাম, স্ট্রেন, এখানে স্ট্রেন আছে, এখানে স্ট্রেন নেই। আই হোপ বুঝতে পেরেছো। সো গাইজ এই কোশ্চেনে ট্রাই করো, এখানে স্টেবিলিটি কম্পেয়ার করো জলদি, জিওসি ডব্লিউবিজেই পিওয়াইকিউ। আই হোপ তোমরা করে ফেলেছো। সো লেট মি বিগিন দ্য শো। তো এখানে দেখতে পারো যে এটা যদি 1 দেয়, এটা যদি 2 দেয়, এটা যদি 3 দেয়, আর এটা যদি 4 দেয়। তো দেখতে পারো যে এখানে রেজোনেন্স হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে। বলে দিচ্ছি, এখানে এই যে ফিনাইল রিং আর প্লাস চার্জ কনজুগেশন আছে, রাইট? ফিনাইল মানে কি, আরে একটা রিং আছে, রাইট? তারপরে এইভাবে এখানে প্লাস আছে। তো বুঝিয়েছিলাম না ফিনাইল রিং প্লাস, তো এখানে একটা কনজুগেশন চলে আসে, রাইট? জিওসি তে বুঝিয়েছিলাম। তো এখানে দেখতে পারো যে কোথায়, এখানে একটা জায়গায় কনজুগেশন, এখানে কনজুগেশন নেই, এখানেও কনজুগেশন নেই। একটা কার্বনের পরে ফিনাইল রিং আছে, রাইট? তো এখানে কোনো কনজুগেশন নেই। তো এখানে কি ইউজ হবে, ইন্ডাকটিভ ইফেক্ট নাকি? না, বেশিরভাগ স্টুডেন্টস এটাই মিস্টেক করে, এখানে ইন্ডাকটিভ ইফেক্ট ধরে নেয়। ঠিক আছে, আমি বলছি এটা পরে, ঠিক আছে, যে এখানে কিভাবে করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি জানি যে চারটের মধ্যে এই দুটো সবচেয়ে বেশি স্টেবল হবে, রাইট? এই দুটোর মধ্যে এখন আমাকে কম্পেয়ার করতে হবে, কেন কি এই দুটোতে রেজোনেন্স আছে, রাইট? তো এই দুটোর মধ্যে কোথায় ভালো রেজোনেন্স হচ্ছে, এখানে। এখানে যদি দেখো তো এখানে পিএইচ আর পিএইচ এই দু জায়গায় রেজোনেন্স হচ্ছে, আর এখানে মাত্র একটা পিএইচ রেজোনেন্স করছে। সো অবভিয়াসলি 1 ইজ গ্রেটার দ্যান 2, ওকে। এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। এই দুটোর মধ্যে যদি ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে ক্যালকুলেট করতে চাও, তো তুমি বলবে যে এখানে তো CH3 আছে, প্লাস আই বেশি, এখানে তো CH3 নেই, তো প্লাস আই বেশি নয়, ঠিক আছে? বা বলতে পারো দুটো ইকুয়াল অ্যাকর্ডিং টু ইন্ডাকটিভ ইফেক্ট, কেন কি তুমি দেখতে পারো যে এখানে একটা CH3 গ্রুপ আর এখানে একটা CH3 গ্রুপ। বাট জিনিসটা হচ্ছে এখানে আমরা হাইপার কনজুগেশন দেখবো, না কি ইন্ডাকটিভ ইফেক্ট। কারণ আমি বুঝিয়েছিলাম, রাইট, ARHI এই অর্ডারটা বুঝিয়েছিলাম, অ্যারোমেটিক, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট। সবার প্রথমে অ্যারোমেটিসিটি দেখি, তারপরে রেজোনেন্স, তারপরে হাইপার কনজুগেশন, তারপরে ইন্ডাকটিভ ইফেক্ট। তো রেজোনেন্সের পরে আমরা হাইপার কনজুগেশন অলওয়েজ দেখবো, নাকি ইন্ডাকটিভ ইফেক্ট। তো এখানে হাইপার কনজুগেশন যদি দেখি 3, 4, চারটে অ্যালফা এইচ, আর এইখানে যদি দেখি তাহলে 0 অ্যালফা এইচ, ওকে। অ্যালফা এইচ কাউন্ট করতে শিখেছিলাম। তো দুটোর মধ্যে 3 ইজ মোর স্টেবল দ্যান 4, ওকে। দিস ইজ দি কারেক্ট আনসার। এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনে তোমাকে কি দেখতে হবে যে এখানে অ্যাসিডিক স্ট্রেংথ বলো, ওকে। আর মানে অ্যাসিডিক স্ট্রেংথ বলতে এখানে এজ ছিল, আমি এজ গুলোকে সরিয়ে দিলাম, ওকে। এখন শুধু তোমরা কি করবে, স্টেবিলিটি চেক করবে। এখানে কি করতে হবে, স্টেবিলিটি চেক করো, এখানে স্টেবিলিটি চেক করো। আর এখানে ইজ অফ অ্যাবস্ট্রাকশন অফ হাইড্রোজেন কি হবে, মানে কোন হাইড্রোজেনটা প্রথমে বেরোবে। ফর এক্সাম্পল যদি বি প্রথমে বেরোয় তাহলে আমি কি লিখবো, বি, তারপরে সি ধরো, তারপরে যদি সি বেরোয়, তারপরে যদি এ বেরোয়, এইভাবে অর্ডারটা লিখতে হবে, ওকে। কেমন লিখতে হবে বলে দিলাম। তো ইজ অফ অ্যাবস্ট্রাকশন অফ হাইড্রোজেন মানে এখানে কার্বো অ্যানায়ন তৈরি হবে, HI কে সরিয়ে কার্বো অ্যানায়ন বানাবে, HB কে সরিয়ে কার্বো অ্যানায়ন বানাবে, HC কে সরিয়ে কার্বো অ্যানায়ন বানাবে, দিয়ে স্টেবিলিটি চেক করবে তিনটে কার্বো অ্যানায়ন, তারপরে স্টেবিলিটি অর্ডার আমাকে বলে দেবে, ওকে। উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দি ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে যদি আমি দেখি তো এইখানে এটা কি হচ্ছে, এটা -m, এই দুটো -m করছে, ওকে। আচ্ছা, +m আর -m জিওসি তে আমি পড়িয়েছিলাম হ্যালোজেনের ক্ষেত্রে, ওকে, অনলি ফর হ্যালোজেন্স।
হ্যালোজেন্সের ক্ষেত্রে প্লাস এম মাইনাস এম কিভাবে কাজ করে, ওকে। সো এখানে যদি আমি দেখি, ঠিক আছে, তো মাইনাস এম এর অর্ডার হ্যালোজেন্সের মধ্যে কি হয় আমি এখানে বলে দিচ্ছি, এইটা হবে, ওকে। মানে যত বেশি বড় গ্রুপ থাকবে ওর মাইনাস এম বেশি হবে হ্যালোজেনের ক্ষেত্রে, ওকে। তো এখানে আই থাকবে, তারপরে কি থাকবে বিআর, তারপরে থাকবে সিএল, আর তারপরে থাকবে এফ। এটা মনে রাখবে, ওকে। এটা কিসের অর্ডার? মাইনাস এম এর অর্ডার, ওকে। মাইনাস এম সবচেয়ে বেশি আই, তারপরে বিআর, তারপরে সিএল, তারপরে এফ, ওকে। তো এখানে যদি আমি দেখি তাহলে আমার অবভিয়াসলি NO2 তো নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, এর মাইনাস এম অনেক বেশি হয়। তো 1 ইজ মোর অ্যাসিডিক দ্যান, এই দুটোর মধ্যে কোনটা হবে? সিএল, রাইট? সিএল ইজ গ্রেটার দ্যান এফ, তো সিএল কি হবে? গ্রেটার, তো 3 গ্রেটার দ্যান 2, ওকে। এটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার হয়ে যাবে, বা বলতে হবে স্টেবিলিটির অর্ডার হয়ে যাবে, ওকে। সেকেন্ড কোশ্চেনে যদি দেখো, এখানে রেজোনেন্স হচ্ছে, এখানে কিছুই হচ্ছে না, রেজোনেন্স হচ্ছে না, রাইট? এখানেও রেজোনেন্স হচ্ছে না, বাট এখানে রেজোনেন্স হচ্ছে। তো এই দুটোর মধ্যে আগে কম্পেয়ার করে নিই। এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, কোথায় ভালো রেজোনেন্স হচ্ছে? এইখানে তিনটে ফিনাইল রিংয়ের সাথে কার্বোকেটাইনটা কি করছে? রেজোনেন্স করছে। তো 1 ইজ গ্রেটার দ্যান 4, ওকে। এবার এই দুটোকে আমরা হাইপার কনজুগেশন দিয়ে করবো, আর এর পরে H আছে, রাইট? হাইপার কনজুগেশন এখানে কতগুলো অ্যালফা H? 6, আর এখানে 3, তো obviously 3 গ্রেটার দ্যান 2। লেটস কাম টু দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন যদি দেখো, কার্বো অ্যানায়ন তোমাকে তৈরি করতে হবে, রাইট? ওয়েট এ মিনিট, ওকে গাইজ, আমাদের এই কোয়েশ্চেনটা বাকি ছিল, রাইট? তো এই কোয়েশ্চেনটা যদি দেখি, এখানে কি বলেছে? এক্সট্রাকশন অফ হাইড্রোজেন, রাইট? তো এক্সট্রাকশন অফ হাইড্রোজেন মানে এখানে কি ফর্ম হবে? এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, রাইট? এখানে কি হবে? কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হবে? এখানে কার্বোক্যাটায়ন বানাবে, এখানে কার্বোক্যাটায়ন বানাবে, এখানে কার্বোক্যাটায়ন বানাতে হবে, দিয়ে তিনটে স্টেবিলিটি চেক করতে হবে, ওকে। তো ফর এক্সাম্পল আমি যদি এটাকে আবার রিড্র করি, সো এখানে একটা কার্বোক্যাটায়ন আসবে, আর এইখানে একটা কার্বোক্যাটায়ন, আর এখানে একটা কার্বোক্যাটায়ন। এই তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে কোনটা বেশি স্টেবল এটা তোমাদেরকে ডিটারমাইন করতে হবে। কি করতে হবে? ডিটারমাইন করতে হবে। সো কোনটা বেশি স্টেবল? ট্রাই, ওকে। সো এখানে দেখতে পারো যে এটা কি করছে? রেজোনেন্সে আছে, আর এখানেও এটা রেজোনেন্সে আছে, আর এই রেজোনেন্সে নেই। তো আমি যদি এই কার্বোক্যাটায়নটাকে বি বলছি, এটা ছিল তো এ, আর এটা সি। তো আমি জানি যে সবচেয়ে বেশি স্টেবল কোনটা হবে? যার রেজোনেন্স হচ্ছে সে সবচেয়ে বেশি স্টেবল হয়। তো এখানে রেজোনেন্স হচ্ছে এ আর সি তে রেজোনেন্স হচ্ছে, বাট এ আর সি তে দুটোতে রেজোনেন্স হচ্ছে, বাট এখানে এটা বেশি স্টেবল, কেন কি এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে কত? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো 3 ডিগ্রি 2 ডিগ্রি, ওকে, গট ইট। তো H A সবচেয়ে বেশি স্টেবল, তারপরে সি, আর তারপরে বি, ঠিক আছে? বি তে রেজোনেন্সই হচ্ছে না, রাইট? এটা হচ্ছে অর্ডার। গাইস, একটু ফাস্ট করে আমাকে বলো যে এখানে অ্যাসিডিক ক্যারেক্টার অর্ডার কি হবে? কোনটা বেশি অ্যাসিডিক হবে? ফার্স্ট, ওকে। সো লেটস সি দিস কোয়েশ্চন। কোনটা বেশি অ্যাসিডিক হবে? তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? এখান থেকে H-টাকে বের করতে হবে, ওকে। সো H-টাকে যদি আমি এখানে বের করে নিই, তো এখানে কি আসবে? মাইনাস। এখানে H-টাকে বের করে নিলে এখানে আসবে মাইনাস, এখানে H-টাকে বের করে নিলে মাইনাস, মাইনাস। এখন চারটে কম্পাউন্ড আছে আমার কাছে, চারটে কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক কোনটা হবে বলো? যেখানে রেজোনেন্স হচ্ছে আগে আমরা ওইটাকে সর্ট আউট করে নেব। তো এখানে এই দুটোতে রেজোনেন্স হচ্ছে, ঠিক আছে? এই দুটোতে কি হচ্ছে? রেজোনেন্স হচ্ছে, আর এই দুটোতে রেজোনেন্স হচ্ছে না। তো আলাদা ফ্যাক্টরস আমাদেরকে এখানে দেখতে হবে, রেজোনেন্স ছাড়া বাকি যে ফ্যাক্টরস গুলো আছে ওগুলো আমাদের দেখতে হবে। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক? অনেকে বলবে এইটা বেশি অ্যাসিডিক, কেন কি এখানে NO2 কি আছে? মাইনাস আর, তো অবভিয়াসলি ইলেকট্রন ডেন্সিটি কমাচ্ছে, তো অবভিয়াসলি এটা স্টেবল হবে, ওর মধ্যে নেগেটিভ চার্জটা কমছে, তো স্টেবল হবে। বাট এইখানে আমি বুঝিয়েছিলাম জিওসি যখন পড়েছিলাম, তখন এটা 2 ইকুইভ্যালেন্ট আরএস হয়, 2 ইকুইভ্যালেন্ট আরএস, ঠিক আছে? এর যখন আরএস বানাবে, এর দুটো ইকুইভ্যালেন্ট আরএস হবে। এর যখন আরএস বানাবে এইভাবে, এটা রিড্র করবে, সেম স্ট্রাকচার হবে, তো 2 ইকুইভ্যালেন্ট আরএস। আর এইটাতে কি হচ্ছে? 5টা আরএস আছে, বাট কি হবে? ইকুইভ্যালেন্ট আরএস না। আর আমি বলেছিলাম যে কোয়ালিটি অফ রেজোনেন্স ম্যাটার করে, নাকি কোয়ান্টিটি। তো অবভিয়াসলি 2 ইজ গ্রেটার দ্যান 1। এবার বাদ বাকি দুটোতে আমি যদি দেখি, এই দুটোতে দেখতে গেলে
কার্বন এখানে কি আছে, sp হাইব্রিডেশন আছে, sp হাইব্রিডেশন কার্বন কি হয়, ইলেকট্রোনেগেটিভ। O মাইনাস অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। এই দুটোর মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, O। মাইনাস চার্জ অন গ্রেটার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইজ মোর স্টেবল। এটা জিওসি তে পড়িয়েছিলাম, রাইট? তো যত একটা অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে তার উপরে মাইনাস চার্জ অত বেশি স্টেবল থাকে। সো আমি এখানে কি বলবো, এটা 4 তারপরে 3। দিস ইজ দি অর্ডার। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। ওকে, সো কার্বোকেটাইন তৈরি করতে হবে, কার্বো অ্যানায়ন। ওকে, তো দেখো বেসিক্যালি আমি যদি 3টে হাইড্রোজেনকে সরিয়ে ফেলি, তো এখানে একটা কার্বো অ্যানায়ন আসবে, এখানে একটা কার্বো অ্যানায়ন আসবে, এখানে একটা কার্বো অ্যানায়ন আসবে। ইন্ডিভিজুয়ালি আমরা কার্বো অ্যানায়ন স্টেবিলিটি চেক করি। এই কার্বো অ্যানায়নকে যদি দেখো, এই কার্বো অ্যানায়ন, তো এখানে কি করছে, রেজোনেন্স করছে, আর এই কার্বো অ্যানায়নও রেজোনেন্স করছে। এই কার্বো অ্যানায়নটা রেজোনেন্স করছে না, তো অবভিয়াসলি এটা দেখো, এটা বি ছিল, রাইট? আর এটা কি ছিল, এ, এটা কি ছিল, সি। তো বি তো লাস্টে চলে গেল। এবারে বাদ বাকি আমাদেরকে এ আর সি এর মধ্যে কম্পেয়ার করতে হবে। বি রেজোনেন্স করছে না, তো সবচেয়ে বেশি আনস্টেবল। এ আর সি রেজোনেন্স করছে, ভালো কথা, রেজোনেন্স করছে। তো এই দুটোর মধ্যে কোনটা ইফেক্টিভ হবে? তো রেজোনেন্স তো দুজনই করছে, কি ডিফারেন্ট আছে, এখানে CH3 আছে আর এখানে কিছু নেই। তো বেসিক্যালি কি করছে, প্লাস আই করছে। CH3 টা কি করছে, প্লাস আই। আর CH3 প্লাস আই করছে মানে মাইনাস চার্জের স্টেবিলিটি ডিক্রিজ হচ্ছে। তো আমি কি লিখবো, এ হচ্ছে কি হয়ে যাবে তাহলে, আনস্টেবল, আর সি হচ্ছে স্টেবল হয়ে যাবে, রাইট? সো এটা হবে, রাইট? CAB। ওকে, আই হোপ ইউ গট ইট। ওকে, হাই গাইস, তো আজকে আমরা ফাইনালি আইসোমেরিজমটা শুরু করতে চলেছি। ওকে ওকে, ফাইনালি আজকে আমরা আইসোমেরিজমটা শুরু করব। সো আইসোমেরিজমে দেখতে গেলে এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আমি আগেও বলেছি জিওসি আর আইসোমেরিজম অনেক ইম্পর্টেন্ট। এখানে ওয়েটেজ বেশি WBJE-তে, এই দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। তো আমি এটাই বলবো যে এই দুটো চ্যাপ্টার ভালো করে করো। আর আইসোমেরিজমে আমি বলে দিচ্ছি এখন যে কোনটাকে আমরা ডিটেলে পড়বো, যেহেতু আমাদের কাছে বেশি টাইম নেই আর WBJE-তে কোয়েশ্চেন আসছেও না। ওকে, তো আমরা বেশি ফোকাস করবো না ওই টপিক্সগুলোতে, কারণ কি আইসোমেরিজম অনেক বড় টপিক। ওকে, তো আমি এখানে যদি দেখি আইসোমেরিজম, তোমরা সবাই জানো টু টাইপসের, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম আর একটা স্টিরিও আইসোমেরিজম। ওকে, স্ট্রাকচারাল আইসোমেরিজম নট ইম্পর্টেন্ট, আমি আগেই বলে দিচ্ছি, নট ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন্স অনেক কম আছে, ওকে, অনেক কম, লাইক অনেক কম। আইসোমেরিজম থেকেও যদি স্ট্রাকচারাল পার্টটা যদি আমি বলি তাহলে কোয়েশ্চেন হয়তো আসে না, বাট হ্যাঁ টর্টোমেরিজম থেকে কোয়েশ্চেন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে। টর্টোমেরিজমটা ইম্পর্টেন্ট আছে, আর এটা আমি একটু ডিটেলেও পড়াবো। ওকে, আর এইগুলো তো ইজি আছে, ওকে, পড়ে সবাই ক্লাস 11। স্টিরিও আইসোমেরিজম যদি বলি তাহলে এইটা একটু ডিফিকাল্ট আছে, আর এর ওয়েটেজও বেশি আছে, রাইট? যে জিনিস ডিফিকাল্ট হয় তারই তো ওয়েটেজ বেশি হয়, রাইট? সেটা তো ডিফারেন্স ক্রিয়েট করবে, রাইট? স্টিরিও আইসোমেরিজমে কনফার্মেশনাল আর কনফিগুরেশনাল, ঠিক আছে, এই দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কনফার্মেশনাল ইম্পর্টেন্ট আর কনফিগুরেশনালও ইম্পর্টেন্ট। কনফিগুরেশনালে আমরা অপটিক্যাল আইসোমেরিজম আর জিওমেট্রিক্যাল আইসোমেরিজমকে ডিটেইলে পড়বো। ওকে, এই দুটো। ওকে, সো লেটস স্টার্ট। সো গাইস, চেইন আইসোমার্স আমরা শুরু করতে চলেছি। চেইন আইসোমার্স কাকে বলে? তো দেখো, এটা তোমাদেরকে জানতে হবে যে চেইন আইসোমেরিজম কাকে বলে। সো বেসিক্যালি চেইন আইসোমেরিজম একটা পার্ট স্ট্রাকচারাল আইসোমেরিজমের। ওকে, যেখানে আমরা কি ভ্যারি করি, পেরেন্ট চেইনকে ভ্যারি করি। ওকে, পেরেন্ট চেইন যদি ভ্যারি করতে থাকো তাহলে তোমাদের কি হবে, আইসোমার্স তৈরি হবে, ঠিক আছে? মানে ওদের মলিকুলার ফর্মুলা সেম থাকবে, বাট বাকি ওদের কেমিক্যাল প্রপার্টিজ বা ফিজিক্যাল প্রপার্টিজ সেম থাকবে, ওইগুলোকেই আমরা আইসোমার্স বলি, রাইট? সো যদি আমি ফার্স্ট কোয়েশ্চেন দেখি, ফার্স্ট কোয়েশ্চেন আমার কাছে কি আছে? ফার্স্ট কোয়েশ্চেন আমার কাছে 1 2 3 4 5 এন পেন্টেন। এটা কি বলা হয়? এন পেন্টেন, রাইট? সো এইটা যদি আমি আইসোমার্স বানাই তো আমি কি করব, পেরেন্ট চেইনকে ভ্যারি করব। তো দেখো এখানে 1 2 3 4 5, আরে 5 আছে, রাইট? এন পেন্টেন। তো আমি কি করব, সর্বপ্রথমে 4টে কার্বনের রিং বানাবো। ওকে, সিম্পল, 4টে কার্বন বাঁচলো, কতগুলো? একটা কার্বন বাঁচলো, তো একটা কার্বন আমি এইখানে দিয়ে দিলাম। এবার তোমরা বলতে দাদা এইটাকে তো এইখানেও দিতে পারতাম, তো এই কার্বনটাকে যদি এইখানেও দাও, এর আগে যে কম্পাউন্ডটা বানিয়েছিলাম ওইটা আর এটা সেম। ওকে, কোনো মানে ডিফারেন্স নেই, তো তুমি এইখানে লাগাও বা এখানে লাগাও একই জিনিস। ওকে, সো এটা আমার কাছে একটা কম্পাউন্ড চলে গেল। এইটাতে কোনো ভেরিয়েশন করতে পারি?
না, এটাতে আমি আর কোনো ভেরিয়েশন করতে পারি না, তো এটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো। তো এখানে 5টা কার্বনের মেইন চেইন ছিল, এখানে 4টে কার্বনের মেইন চেইন আছে। ওকে, 1 2 3 4। এবার 3টে কার্বন, 3টে হলো, এটা কি লিখবো, 3 কার্বন। বাঁচলো কতগুলো, 3, আরো 2টো কার্বন বাঁচলো। তো 2টো কার্বন আমি কোথায় দিতে পারি, এখানে দিতে পারি আর এখানে, দেখলে এমনি দিতে পারি। ওকে, তো এইভাবে আমাদের এন পেন্টেনের চেইন আইসোমার্স বানিয়ে ফেললাম। এবার আমি সাইক্লোহেক্সেনের চেইন আইসোমার্স বানাবো। তো সাইক্লোহেক্সেনের মেইন কার্বন চেইন কি, এই পুরো রিংটায় যে যতগুলো কার্বন আছে, মেইন কার্বন চেইনে কতগুলো কার্বন আছে, 6টা। তো আমি এখানে কি বানাবো, সর্বপ্রথমে একটা কার্বন কম করব মেইন চেইনে। তো বানালাম ধরো এইটা, ঠিক আছে, এটাকে কি বলে সাইক্লোপেন্টেন বলে, এটাকে কি বলে সাইক্লোপেন্টেন। এটা 5টা কার্বনের মেইন চেইন, বাঁচলো একটা কার্বন। তো একটা কার্বন যে কোনো জায়গায় তুমি লাগাতে পারো, আমি এখানে লাগিয়ে দিলাম। ওকে, এবার 4টে কার্বন করব। 4টে কার্বন করলে আমার কাছে 2টো কার্বনের অপশন আছে, 2টো। তো 2টো আমি কোথায় কোথায় লাগাতে পারি, দেখো আমি এখানে লাগাতে পারি একটা, আর একটা এইখানে, ঠিক আছে। আরেকটা আমি এইভাবেও লাগাতে পারি ডায়াগোনালে, দেখলে। আরেকটা আমি এইভাবেও লাগাতে পারি, একটা কার্বনে 2টো লাগিয়ে দিলাম, ঠিক আছে। এদের সবার মলিকুলার ফর্মুলা সেম, এই জন্য এদেরকে বলা হয় চেইন আইসোমার্স। আরেকটা হবে জানো, আরেকটা কি হবে, এধারে এইভাবে বানালাম, 2টো কার্বনকে আমি একটা চেইন এনে দেবো, এইভাবে হয়ে যাবে। 2টো কার্বনকে আমি একটা চেইনে এনে দেবো, এইভাবে এটা ইথাইল হয়ে যাবে একটা, ঠিক আছে। তো এইভাবে ভেরিয়েশনস হয়, এগুলো সব কি 4টে কার্বন। ওকে, এগুলো সব 4টে কার্বন। ওকে, এবার 3টে কার্বনেরও হবে। 3টে কার্বন যদি বানাই তাহলে আমার কাছে কতগুলো বাঁচবে, বাদ বাকি 3টে কার্বন বাঁচবে। তো 3টে কি হবে, এইভাবে। ওকে, এভাবে হবে। বা তুমি এই কার্বনটাকে উঠিয়ে এখানেও আনতে পারো, ঠিক আছে, একই ব্যাপার, মানে এইভাবে করলে এইখানে এইখানে আর এখানে, ঠিক আছে। তো এটা কি হলো, 3টে কার্বন, আর এটা কি হলো, 3টে কার্বন। সো বেসিক্যালি এগুলো সব হচ্ছে কি চেইন আইসোমার্স। বাট যদি আমি বলি মেইন কোনটা, তাহলে মেইন আমি বলবো যে এইটা 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 আর এইটা, 4টে মেইন চেইন আইসোমার্স বলতে পারি, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে পজিশনাল আইসোমার্স এর মধ্যে পড়ে যায়। এইখানে আমরা কি করছি, এই 2টো মিথাইলের পজিশন তো চেঞ্জ করছি না, এখানে আমরা কি করছি, এই 2টো মিথাইলের খালি পজিশন গুলোকে আমরা চেঞ্জ করছি। একটা মিথাইলকে এখানে এনে দিলাম, আর একটা মিথাইলকে একসাথে এনে দিলাম, ঠিক আছে। তো এই 3টে যদি আমি বলি, এই 3টেকে তাহলে কি বলবো আমি, পজিশনাল আইসোমার্স। এরপরেই বলছি আমি পজিশনাল আইসোমার্স, কি বলবো, পজিশনাল আইসোমার্স। সেম এদের ক্ষেত্রেও, ঠিক আছে, এদের ক্ষেত্রেও এরাও কি হয়ে যাবে, পজিশনাল আইসোমার্স। বাট এটা একবারে আলাদা। ওকে, তো আমি মোটামোটা যদি বলি তাহলে 1 2 3 4 5, 5টা টাইপের আমার কাছে চেইন আইসোমার্স এখানে তৈরি হচ্ছে। ওকে, আর এগুলো কি হয়ে যাবে, পজিশনাল আইসোমার্স। ওকে, এবার আমি এইটার কথা বলি, এটা একটা ছোট্ট কোশ্চেন। এইটাতে আমি কি করব, এর যদি চেইন আইসোমার বানাতে হয়, আমি চেইন কি করব, এইখানে ভ্যারিয়েশন করব, এইখানটায় আমি ভেরিয়েশন করব। তো আমি কি করব, ডাবল বন্ড আছে, 3টে কার্বন, আমি 2টো কার্বন প্রথমে বানাবো, এইভাবে 2টো বানালাম। এবার লাস্টে একটা কার্বন আমার কাছে যেটা আছে ওটা আমি এইখানে লাগিয়ে ফেলবো, দিলে 2টো আলাদা হয়ে যাবে। ওকে, সো এইটাই ছিল চেইন আইসোমারের কনসেপ্ট। ওকে, সো হ্যালো গাইস, ফাংশনাল আইসোমার্স এ আমরা এখন কনসেন্ট্রেট করব। ওকে, ফাংশনাল আইসোমারিজম। সো এর আগে আমরা কি দেখলাম, এর আগে আমরা দেখলাম চেইন আইসোমার আর পজিশন আইসোমার, দুটো একসাথে আমি কভার করে দিয়েছি। ওকে, কোনো হার্ড কিছু ছিল না, এর জন্য ওটাতে বেশি টাইম দেওয়া হয়নি। এবার ফাংশনাল আইসোমারিজমে একটু কি বলবো, মানে এটাও ইজি আছে। ওকে, জাস্ট আমি কিছু এক্সাম্পলস দিয়ে এটাকে ছেড়ে দিচ্ছি। ওকে, সো সর্বপ্রথমে ফর এক্সাম্পল আমার কাছে ধরো একটা কম্পাউন্ড আছে, এটা কি বলা, ইথানল বলা, এটা কি বলা, ইথানল। এবারে ইথানল যে আছে, এইটাকে যদি আমি এইভাবে লিখি, এই দুটো মলিকুলার ফর্মুলা সেম, তোমরা এটাকে ক্যালকুলেট করতে পারো। মানে দেখো 2টো কার্বন, এটাতেও 2টো কার্বন, আর H নাম্বার অফ H ও সেম আছে, নাম্বার অফ অক্সিজেনও সেম আছে, তোমরা নিজে ক্যালকুলেট করতে পারো। তো এই জন্য এটাকে আমরা আইসোমেরিজম বলা হয়। ওকে, এবার ফাংশনাল আইসোমেরিজম মানে ফাংশনাল গ্রুপ খালি ডিফারেন্ট থাকবে কিন্তু মলিকুলার ফর্মুলা সেম থাকবে। কি বললাম, ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট থাকবে বাট মলিকুলার ফর্মুলা সেম থাকবে। তো এইটাতে যদি আমি দেখি, এটা কি ফাংশনাল গ্রুপ আছে, এখানে OH, মানে এটা অ্যালকোহল ফাংশনাল গ্রুপ আছে। আর এইটাতে যদি দেখি, এইটাতে কি ফাংশনাল গ্রুপ আছে, এটাকে কি বলা হয়, ইথার। ওকে, তো এখানে ইথার আর অ্যালকোহল, দুটো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ আছে একটাই কম্পাউন্ডে, বাট ওদের মলিকুলার ফর্মুলা সেম আছে।
ওকে, আইসোমেরিজম কাকে বলা হয়? আইসোমেরিজম একবার জাস্ট বলে দিচ্ছি যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিজ শো করে। ওকে, যেমন এর প্রপার্টি আলাদা হবে, এটা অ্যালকোহল তো এই অ্যালকোহলের প্রপার্টি শো করবে, এই ইথার তো এই ইথারের প্রপার্টি শো করবে। সো আইসোমেরিজম মানে মলিকুলার ফর্মুলা সেম বাট কেমিক্যাল প্রপার্টি ইজ ডিফারেন্ট। সেকেন্ড যদি আমি বলি, ধরো এটাকে কি বলে, এটা কোন ফাংশনাল গ্রুপ? এটা COOH ফাংশনাল গ্রুপ আছে, রাইট? এটা কি কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ, মানে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড এটা একটা ফাংশনাল গ্রুপ। এর আমি কি করবো, একটা ফাংশনাল আইসোমেরিজম যদি বানাতে হয়, ঠিক আছে, এর ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম যদি বানাতে হয়, তো আমি এখানে কি ইউজ করবো, এস্টার ইউজ করবো। এস্টার কিভাবে হবে, তো এস্টার দেখো এখানে 3টে কার্বন আছে, আমি 2টো কার্বনে কনভার্ট করে এইভাবে করে দেবো। দেখলে কত ইজি। এই দুটো যখন তোমরা মলিকুলার ফর্মুলা বের করবে, তোমরা দেখবে যে মলিকুলার ফর্মুলা সেম আছে, বাট অবভিয়াসলি তোমরা জানো এটা অ্যাসিড আর এটা এস্টার, দুটো কেমিক্যাল প্রপার্টিজ আলাদা হবে, এই জন্য এগুলোকে আইসোমার্স বলা হয়। ওকে, ঠিক সেইভাবে যদি আমরা এখানে নিয়ে নিই 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, তারপর 2 ডিগ্রি অ্যামিন, আর একটা কি 3 ডিগ্রি অ্যামিন, এই তিনটেও কি হয়ে যাবে, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম হয়ে যাবে। এই তিনটেও কি হয়ে যাবে, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম হয়ে যাবে। সিমিলার কেস ফর SH, ঠিক আছে, SH যদি SH ফাংশনাল গ্রুপ যেটা হয় থাইওল বলা হয়, SH মানে কি হয়, থাইওল। তো থাইওল যখন থাকবে ওর কেসেও সেম হবে। ওকে, ওর কেসেও সেম হবে। এবারে ফোর্থ কোশ্চেন, ফোর্থ যদি আমি নেই অ্যালডিহাইড যদি নেই, কি বললাম, অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড যদি আমি নেই, অ্যালডিহাইডের এখানে কি বানাবো, আমাকে আইসোমেরিজম। তো এখানে আমরা কি বানাবো, অ্যালডিহাইড, সরি এটা কিটোন, সরি কিটোন যদি থাকে তাহলে তার আইসোমেরিজম কি হয়ে যাবে এখানে এইভাবে, কারণ কি 3টে কার্বন আছে, তো আমি 3টে কার্বন বানাতে হবে আমাকে, 3টে, তারপর একটা অ্যালডিহাইড। ওকে, সো বেসিক্যালি তোমরা বলতে পারো যে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যদি কিটোন থাকে তাহলে অ্যালডিহাইড থাকবে, যদি অ্যামিন থাকে তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার, আর এখানে অ্যালকোহল আর ইথার। ওকে, এর উপরে বেশি কোশ্চেন আসে না, তো তোমরা বেশি চিন্তা করার দরকার নেই। ওকে, সো নেক্সট আমরা পড়বো রিং চেইন আইসোমার্স। ওকে, ওকে গাইস, সো রিং চেইন আইসোমার আমরা এখানে পড়তে চলেছি। তো রিং চেইন আইসোমার পড়ার আগে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট বলে দিতে চাই, আর এই কনসেপ্টটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কাকে বলা হয়। ওকে, কি বললাম, ডিগ্রি অফ আনস্যাচুরেশন কাকে বলা হয়। সো আমি যদি এখানে একটা ডিফারেন্ট সেকশন বানাই আর এখানে যদি লিখি ডিগ্রি অফ আনস্যাচুরেশন, কি বললাম, ডিগ্রি অফ আনস্যাচুরেশন, এইটা কাকে বলে, এটা আমরা এক্ষুনি ফাস্ট রিক্যাপ করে নিই, কারণ কি তোমরা অবভিয়াসলি পড়ে থাকবে, এটা তো ক্র্যাশ কোর্স। তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন কি হয়, DOU ইকুয়াল টু নাম্বার অফ কার্বন অ্যাটম প্লাস 1 মাইনাস H প্লাস X মাইনাস N বাই 2। এইটা হচ্ছে হয় ফর্মুলা অফ ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ডিগ্রি অফ আনস্যাচুরেশনে কি হয়, C হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটমস, H হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, X হচ্ছে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস, আর N হচ্ছে নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটমস। তো X টা কি, হ্যালোজেন, হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, আর N মানে হচ্ছে নাইট্রোজেন। ওকে, সিম্পল, এইটাকে বলা হয় DOU, ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ওকে, তো ডিগ্রি অফ আনস্যাচুরেশন আমাদেরকে কিভাবে হেল্প করে এইটা আমাদেরকে জানতে হবে। কি বললাম, ডিগ্রি অফ আনস্যাচুরেশন আমাদেরকে কিভাবে হেল্প করে আইসোমেরিজমে কোয়েশ্চেন সলভ করার সময়। ওকে, তো রিং চেইন আইসোমারের কথা যদি আমি বলি, ওকে, ফার্স্ট অফ অল, তো যদি আমি দেখি একটা কম্পাউন্ড নিলাম, ধরো এটাকে কি বলা হয়, বিউটিন। এটা কি বলা হয়, বিউটিন। এর আমি একটা চেইন আইসোমার যদি বানাই, জাস্ট আমি একটা 4 মেম্বার রিং যদি বানিয়ে ফেলি, তাহলে এই দুটো হয়ে যাবে রিং চেইন আইসোমার। কারণ তুমি এর মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করবে, এটা আসবে C4H8, আর এরও যদি মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করো তাহলে কত আসবে, C4H8। তোমরা কাউন্ট করে নিতে পারো, এটাতে 4টে কার্বন, এটাতে 4টে কার্বন, হাইড্রোজেন এখানে কাউন্ট করে নাও, এখানেও হাইড্রোজেন কাউন্ট করে নাও, একই ব্যাপার। কি বললাম, একই ব্যাপার। ওকে, সো দুটো মলিকুলার ফর্মুলা সেম, বাট এটা হচ্ছে চেইন আর এটা হচ্ছে রিং, এই জন্য এটাকে বলা হয় রিং চেইন আইসোমার। ওকে, এবার বুঝবো কি করে, এর যদি আমি DOU ক্যালকুলেট করি না, তাহলে DOU আসবে 1। তোমরা ক্যালকুলেট করতে পারো DOU কিভাবে ক্যালকুলেট করতে হয়, নাম্বার অফ কার্বন অ্যাটম প্লাস 1। তবে কি লিখবো, এখানে কতগুলো কার্বন অ্যাটম আছে, 4, তো 4 প্লাস 1 4 প্লাস 1 মাইনাস, বলো নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম 8টে, আর এখানে হ্যালোজেনও নেই, নাইট্রোজেনও নেই, সো আই ডোন্ট কেয়ার। এখানে কত আসবে, 5 মাইনাস 4 কত এলো, 1। তো আমি আগে থেকে কি করে বলে দিলাম যে DOU 1 আছে, ওটা আমি ট্রিকটা বুঝি। এই DOU 1 এর যদি ডিগ্রি অফ আনস্যাচুরেশন ক্যালকুলেট করো, অবভিয়াসলি সেম প্রসেসে
1 আসবে। ওকে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন 1 আসবে। তো এইটার থেকে একটা ট্রিক জেনারেট হয়। ওই ট্রিকটা কি আমি জাস্ট বলে দিচ্ছি এখন। ট্রিকটা কি আমি বলে দিচ্ছি। ওকে, ট্রিক হচ্ছে যদি একটা পাই বন্ড থাকে, কি বললাম, যদি একটা পাই বন্ড থাকে তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কি হয়ে যাবে ওই কম্পাউন্ডের 1। কি বললাম 1, মানে ধরো একটা কম্পাউন্ড আছে এইভাবে, এইভাবে একটা কম্পাউন্ড আছে, তোমাদেরকে বললে ডিগ্রি অফ আনস্যাচুরেশন ক্যালকুলেট করো। তোমরা যখন ডিগ্রি অফ আনস্যাচুরেশন ক্যালকুলেট করবে ওটা 1ই আসবে। তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে, ঠিক আছে। মানে একটা পাই বন্ড যদি একটা কোন একটা কম্পাউন্ডে থাকে তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কি হয় 1 হয়। কি হয় 1। সিমিলারলি একটা যদি রিং থাকে, কি বললাম রিং, একটা খালি একটা রিং আছে তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে 1। ওকে, এগুলো মনে রাখতে হবে। ট্রিপল বন্ড থাকলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হয়ে যাবে 2। ঠিক আছে, পাই বন্ড আরেকটা ভেবে না, আরেকটা পাই বন্ড চলে এলো, এই জন্য মানে এটা ট্রিক। ওকে, এটা মনে রাখতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি আমার কাছে একটা কম্পাউন্ড আছে ধরো এমনি, এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত 1, বাট যদি আমি বলি এইভাবে আছে তাহলে তোমরা কি বলবে ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, একটা রিং আছে, রিং এর জন্য একটা আর পাই বন্ডের জন্য একটা, তো এই ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে 2। তোমরা এটাকে ক্যালকুলেট করে দেখে নিতে পারবে, এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন 2ই আসবে। ওকে, ফর্মুলা যদি লাগাও 2ই আসবে, বাট এগুলো ট্রিক্স। ফর এক্সাম্পল আমার কাছে ধরো বেনজিন আছে, তো বলো বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে, বলতে পারবে বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হবে। তিনটে পাই বন্ড, তো তিনটে পাই বন্ডের মধ্যে তিনটে পাই বন্ডের জন্য 3, আর একটা রিং আছে, রিং এর জন্য 1, তো 3 + 1 কত 4, তো এই ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত হয়ে যাবে 4। কি বললাম 1 2 3, পাই বন্ডের জন্য 3 আর একটা রিং এর জন্য 1, তো 3 + 1 4। এইভাবে ডিগ্রি অফ আনস্যাচুরেশন ক্যালকুলেট করি। নাও জাস্ট লুক এট দিস। ফর এক্সাম্পল আমার কাছে ধরো আছে একটা কম্পাউন্ড, এইভাবে একটা কম্পাউন্ড আছে। ওকে, আর এইভাবে এইভাবে আর এইভাবে আছে আর এইভাবে আছে। এক মিনিট একটু ভালো করে বানাই। ধরে নাও আমার কাছে একটা কম্পাউন্ড আছে এইভাবে, ঠিক আছে। এটা কি, এটা একটা কম্পাউন্ড বিউটাডাইন বলতে পারো। কি বললাম বিউটাডাইন বলতে পারো। তো এটা যদি রিং চেন আইসোমার বানাই, অবভিয়াসলি 4 মেম্বার আছে, তো আমি 4 মেম্বার একটা রিং বানিয়ে ফেলবো। ওকে, এই ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত 2, দুটো পাই বন্ড আছে এই জন্য 2, আর এটা কত 1, তো আমাকে কি করতে হবে একটু মডিফাই করতে হবে, তো আমি এখানে একটা পাই বন্ড দিয়ে ফেলবো। কি বললাম এখানে একটা পাই বন্ড দিয়ে ফেলবো, দিলে এই দুটো রিং চেন আইসোমার হয়ে যাবে। তোমরা মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করে দেখবে সেম আসবে। কি বললাম সেম আসবে, ঠিক আছে, ইজি ছিল। এবার আমি মেটামার্সও এখানেই বলে দিচ্ছি। ওকে, মেটামার্স, আই হোপ ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা তোমরা বুঝতে পেরেছো, এটা ইম্পর্টেন্ট আছে আর ইজি আছে। ফর্মুলাটা রটে নেবে, আর ফর্মুলা যদি নাও রটতে চাও তো আমি যে ট্রিকটা বললাম ওই ট্রিকটা যেন মনে থাকা উচিত। ওকে, সো ফর এক্সাম্পল মেটামার্স যদি আমি বলি, মেটামার্সে কিছু নেই, আমি এগুলো বেশি টাইম দেবো না। ওকে, মেটামার্সে কিছু নেই। মেটামার্সে কি আছে, ধরো এটা একটা কম্পাউন্ড, এটা একটা কি ইথার, ইথারই মেইনলি এগুলো হয়। ইথার আর কিসে হয় এস্টার, ইথার, তারপর কি আছে এস্টার। বেশি ডিটেইলে আমি যাচ্ছি না, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি যাতে তোমাদের কাজ হয়ে যায়। তো এইটার আমি যদি মেটামার বানাই তাহলে আমি কি বানাবো 1 2 3 4 চারটে কার্বন, তো আমি এইভাবেও তো বানাতে পারি। দুটো মলিকুলার ফর্মুলা সেম তোমরা দেখবে, খালি এখানে কি হচ্ছে এই গ্রুপটা আর এই গ্রুপটা এখানে আছে, এখানে কি কি আছে ইথাইল আর মিথাইল, আর এখানে কি আছে বলো এখানে ইথাইল আর ইথাইল। ওকে, জাস্ট ও এর পজিশনটা চেঞ্জ হলো, এই জন্য এটাকে বলা হচ্ছে মেটামার্স। আর এটাতে কিচ্ছু নেই। এস্টারের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এস্টার ফর এক্সাম্পল ধরো এইভাবে একটা এস্টার আছে, এইভাবে একটা এস্টার আছে। এবার এটাকে তো আমি এইভাবেও লিখতে পারি না, ধরো এখানে কি আছে দুটো কার্বন আছে, রাইট, তো আমি এটাকে দুটো কার্বন ধরো এখানে চলে এলো, আর তারপরে কি করবো এইভাবে, একই ব্যাপার। দেখলেন কিভাবে আমি করলাম, মানে বেসিক্যালি এই গ্রুপটার পজিশন চেঞ্জ হয়ে গেল। তোমরা যদি ভালো করে দেখো এখানে কি ছিল মিথাইল ইথাইল, এখানেও ইথাইল মিথাইল। হ্যাঁ বেসিক্যালি মেটামার্স হচ্ছে, বাট এগুলো আইডেন্টিক্যাল বলতে পারো। ওকে, এইভাবেই হচ্ছে। ওকে, আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল কেন হবে, বুঝতে পারছো তো জিনিসটা কি হচ্ছে। এখানে এস্টার যদি আমি দেখি, এই এস্টারে ও এর সাথে মিথাইল আছে, আর এই এস্টারে ও এর সাথে ইথাইল আছে। ওকে, এই দুটো ডিফারেন্স, আইডেন্টিক্যাল নয়, এগুলোকে বলে মেটামার্স। এই দুটো কি হবে আইসোমার্স। ওকে, ফাংশনাল আইসোমার্স।
ওকে, এবার এস্টার্সে যদি আমি বলি এস্টার্স, তো এস্টার্সেও কিছু নেই, ধরো এটা আমার একটা এস্টার আছে, ঠিক আছে, এটা কি বললাম এস্টার, ঠিক আছে, এটা একটা এস্টার। তো এর একটা যদি মেটাবার মানে, তাহলে আমি খালি এর পজিশন চেঞ্জ করবো। ওকে, এর পজিশন চেঞ্জ করবো। তো বেসিক্যালি এখানে ও এর সাথে ইথাইল আছে আর এখানে কার্বনের সাথে মিথাইল আছে, ইন্টারচেঞ্জ করে দাও, কার্বনের সাথে ইথাইল করে দাও আর অক্সিজেনের সাথে মিথাইল করে দাও। এই দুটো একই ব্যাপার, এই দুটো একই ব্যাপার। ওকে, ইথার এস্টার্স এইভাবেই হয়। ওকে, আই হোপ ইউ অল গট ইট। দেখতে পাচ্ছ তো আমরা? ওকে, আর টটোমেরিজম আমরা পড়তে চলেছি। ওকে, কি পড়তে চলেছি আমরা? টটোমেরিজম। সো টটোমেরিজমের ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। ওকে, সো টটোমেরিজম হচ্ছে একটা ওই আর কি পার্ট অফ স্ট্রাকচারাল আইসোমেরিজম। আর আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে টটোমেরিজমটা ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু আদার স্ট্রাকচারাল আইসোমার্স। ওকে, টটোমেরিজম কাকে বলা হয়? তো বেসিক্যালি এখানে কি হয়, আমার কাছে দুটো ফর্ম হয়, একটা কিটো একটা ইনল ফর্ম। ওকে, ফর এক্সাম্পল কি বললাম, কিটো আর ইনল ফর্ম। ফর এক্সাম্পল আমার কাছে একটা কিটোন আছে, ধরো এটা কি, এটা কিটো, এইটাকে বলা হচ্ছে কিটো ফর্ম। কি বললাম, এটাকে বলা হচ্ছে কিটো ফর্ম। ওকে, কিটো ফর্ম। এইবার এইটাকে যখন আমরা একটা অ্যাসিডিক মিডিয়ামে দিই, অ্যাসিডিক বা বেসিক, টটোমেরিজমের দুটো মেকানিজম হয়, একটা অ্যাসিডিক মিডিয়ামে আর একটা বেসিক মিডিয়ামে। ওকে, যখন অ্যাসিডিক বা বেসিক মিডিয়াম থাকে তখন কি হয়, এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে চলে যায়। কি বললাম, ইকুইলিব্রিয়াম, এইভাবে। আর এই ইকুইলিব্রিয়ামটা কি হয়, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে আই হোপ তোমরা জানো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়ে থাকো যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম আর স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কাকে বলে। তো এটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম হয়। তো এইটার যে প্রোডাক্ট থাকে, এর প্রোডাক্ট এইভাবে হয়ে যায় কিছুটা। বলে দিচ্ছি কিভাবে প্রোডাক্ট হয়। সো বেসিক্যালি এটাকে কিটো ফর্ম বলা হয় আর এটাকে ইনল ফর্ম বলা হয়। ওকে, এটা মনে রাখলেই হবে। ওকে, গট ইট। আর টটোমেরিজম কখন হবে, যখন অ্যালফা এচ থাকবে। যখন কি থাকবে, অ্যালফা এচ। অ্যালফা এচ। টটোমেরিজম কখন হবে, যখন অ্যালফা এচ থাকবে। টটোমেরিজম কখন হবে, যখন অ্যালফা এচ থাকবে। আর কি, এখানে অ্যালফা এচ দেখতে পারো, পাই বন্ডের ধারে পাশে যে কার্বন আছে, ওই কার্বনের যতগুলো হাইড্রোজেন হবে ওদেরকেই আমরা অ্যালফা এচ বলি। সো এটা তিনটে ছটা অ্যালফা এচ আছে, রাইট? এই জন্য না অ্যালফা এচ থাকা উচিত। ওকে, তো বেসিক্যালি আমি যদি বলি, ধরো আমার কাছে একটা কম্পাউন্ড আছে এইভাবে, এই কম্পাউন্ডটা, এটাকে আমি বলতে পারি কিটো ফর্ম, কিটো ফর্ম বলতে পারি। বা ধরো এটা এইভাবেই আছে, ধরো এইভাবে, এটাকে আমরা কিটো ফর্ম বলতে পারি, কিটোন আছে, রাইট? এটা কি বলতে পারি, কিটো ফর্ম। বাট এর কি কোনো ইনল ফর্ম হবে না? এর ইনল ফর্ম হবে না, কারণ এর কাছে অ্যালফা এচ নেই। এই পাই বন্ডের ধারে পাশে কোন কার্বন আছে, এই কার্বন আর এই কার্বন, এই দুটো কার্বনের কাছে হাইড্রোজেন নেই। ওকে, সো এটা কি হয়ে যাবে, নো অ্যালফা এচ, নো অ্যালফা এচ। এই জন্য এটা কি হবে, টটোমেরিজম হবে না। ওকে, টটোমেরিজম করার জন্য অ্যালফা এচ থাকা উচিত। ওকে, অ্যালফা এচ কাউন্ট করা তোমাদেরকে জানতে হবে। ওকে, ওকে, আর কি বলি, ঠিক আছে। ওকে গাইস, একটা কনসেপ্ট হয় পার্সেন্টেজ ইনল, পার্সেন্টেজ ইনল, ঠিক আছে, পার্সেন্টেজ ইনল। এটা কাকে বলা হয়, পার্সেন্টেজ ইনল মানে কি হয়? সো বেসিক্যালি আমরা দেখেছিলাম টটোমেরিজমে যে কিটো ফর্ম থাকবে, কিটো ফর্মটা কি হয়, ইনল ফর্মের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে। তো বেসিক্যালি পার্সেন্টেজ ইনল হচ্ছে কত পার্সেন্ট ইনল এখানে প্রডিউস হচ্ছে। বা তুমি বলতে পারো যে পার্সেন্টেজ ইনল যদি আমরা জানতে পারি তাহলে আমরা ওই স্টেবিলিটি বলতে পারবো ওই ইনল ফর্মে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি যে পার্সেন্টেজ ইনল যেটা প্রডিউস হয় টটোমেরিজমে, ওটা প্রপোর্শনাল টু হয় কার, স্টেবিলিটি অফ ইনল। কি বললাম, স্টেবিলিটি অফ ইনল। ওকে, স্টেবিলিটি অফ ইনল। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা যদি ইজি একটা এক্সাম্পল এখানে নেওয়া হয়, তাহলে আমি যদি একটা ডাইকিটো কম্পাউন্ড নিই, ফর এক্সাম্পল এটা কি একটা ডাইকিটো কম্পাউন্ড। কি বললাম, এটা কি একটা ডাইকিটো কম্পাউন্ড। এই ডাইকিটো কম্পাউন্ডের যদি আমি ইনল ফর্ম বানাই, কি বানাবো, ইনল ফর্ম। ওকে, ইনল ফর্ম যদি বানাই তো কি আসবে আমার কাছে, এখানে কি আছে, বেসিক্যালি এখানে আমাদেরকে কি বানাতে হবে, ইনল ফর্ম। তো এই যদি ইনল ফর্ম দেখি একটা সবচেয়ে স্টেবল ইনল ফর্ম, তাহলে এইটা যদি আমি একটা ইনল ফর্ম বানাচ্ছি, দেখো এইভাবে। ইনল ফর্ম কেমন বানাতে হয় আমি একটু পরেই বলছি। তো বেসিক্যালি এর যে ইনল ফর্ম হয় ওটা হচ্ছে এইটা হয়। ওকে, তো আমি যদি এটা কি ইনল, এই ইনলের যদি স্টেবিলিটি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে কি করছে, হাইড্রোজেন বন্ডিং করছে। কি
কি করছে হাইড্রোজেন বন্ডিং, আর এইখানে কোনো হাইড্রোজেন বন্ডিং ছিল না। তো বেসিক্যালি আমি বলতে পারি যে ইনলের স্টেবিলিটি বেশি এই কম্পাউন্ডের থেকে। তো এখানে যে পার্সেন্টেজ ইনলটা হবে ওটা বেশি হবে, এখানে ইনল বেশি প্রডিউস হবে, সো পার্সেন্টেজ অফ ইনল কি হবে ইনক্রিজ। ওকে, আর যদি পার্সেন্টেজ ইনল বেশি হয় এর মানে ইনলের স্টেবিলিটি বেশি। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদেরকে জানতে হবে। ওকে, আই হোপ অল অফ ইউ গট ইট। ওকে গাইস, সো এইখানে আমাদেরকে স্টেবিলিটি অফ ইনল বের করতে হবে। কি বের করতে হবে? স্টেবিলিটি অফ ইনল। কি বললাম? স্টেবিলিটি অফ ইনল। স্টেবিলিটি অফ ইনল কন্টেন্ট বা ইনল পার্সেন্টেজ। ওকে, সো আমি এটা পড়ানোর আগে আমি একটু ইনল কিভাবে বানাতে হয় একটু ডিটেইলে বলে দিচ্ছি। ফর এক্সাম্পল আমার কাছে একটা কিটোন আছে। ওকে, কিটোন আছে, তো এই কিটোনে কি হবে আমাকে অ্যালফাইড চেক করতে হবে। অ্যালফাইড এখানে এখানে অ্যালফাইড আছে, রাইট? তো এখানে যদি আমি একটা অ্যালফাইড ড্র করি ফর এক্সাম্পল এইখানে, তো অ্যালফাইডটা প্রথমে কি করবে বেরিয়ে যাবে। ওকে, দেখো টটোমেরিজমের একটা ফুল ফ্লেজেড একটা মেকানিজম হয়। ওকে, টটোমেরিজমের কি একটা অনেক ভালো মেকানিজম হয়। ওই মেকানিজমটা আমি তোমাদেরকে বলি। ওকে, ওই মেকানিজমটা বলিনি কারণ আমি কমপ্লিকেট করতে চাই না জিনিসগুলোকে। যদি এটা ক্র্যাশ কোর্স না হতো আমি টটোমেরিজমের মেকানিজমটাও বলতাম, বাট মেকানিজম কোনো কাজে আসবে না। আমাদেরকে যত ফাস্ট হোক তত ফাস্ট আমাদেরকে অর্গানিক কেমিস্ট্রিটাকে শেষ করতে হবে, দিলে আমরা ক্লাস 12-এ যাবো। ওকে, সো যেটা বলছিলাম হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন বেরোনোর পর এখানে একটা মাইনাস থাকবে। ওকে, এখানে একটা মাইনাস থাকবে। ওকে, তো বেসিক্যালি মাইনাসটা এখানে অ্যাটাক করবে আর এটা এইভাবে মানে রেজোনেন্স হবে। রেজোনেন্স যেই হবে এখানে পাই বন্ড, এখানে ও মাইনাস, আর যে এইচটা বেরিয়েছিল ওই এইচটা এইখানে অ্যাটাক করে ফেলবে, দিলে কি চলে আসবে আমার কাছে এটা। ওকে, এইটা হচ্ছে একটা মানে মেকানিজম। ওকে, এর ফ্লুইড ফেজের বললাম না অ্যাসিডিক মিডিয়ামে একটা মেকানিজম হয়, বেসিক মিডিয়ামে আরেকটা মেকানিজম হয়, বাট এই মেকানিজমটা দিয়ে তোমরা করতে পারবে। ওকে, কোথাও ভুল হবে না। ওকে, এইভাবে ইনল বানাতে হয়। এটা কি হয়ে যাবে আমার কাছে ইনল, ইনল ফর্ম বেরিয়ে যাবে। বাট ট্রিক কি? ট্রিক তো তোমরা সবাই জানো। ফর এক্সাম্পল আমার কাছে ভাবো একটা এইভাবে একটা কম্পাউন্ড আছে, এইভাবে কম্পাউন্ড আছে, এর ইনল ফর্ম কি হবে? সিম্পলি ডাবল বন্ড ও কে OH এ কনভার্ট করে দাও, এটা ট্রিক। OH হলো, এবারে যে কোনো একটা সাইডে পাই বন্ড দিয়ে দাও, এটা কি হবে ইনল ফর্ম। ওকে, এইভাবে করতে হয়। এইবার আমি আরো কিছু জিনিস বলে দিচ্ছি। ফর এক্সাম্পল ওকে, একটা ফেমাস কম্পাউন্ড আছে টটোমেরিজম। যখন টটোমেরিজম পড়ানো হয় তখন এইটাও পড়ানো হয়, এটাকে বলে প্যারা টটোমেরিজম। কি বলা হয়? প্যারা টটোমেরিজম। এর যখন টটোমেরিজম হবে এটা রিমেম্বার করে নেবে, এই টটোমেরিজম হলে কি তৈরি হয়? ফিনল। ফিনল, আর যদি ফিনল তৈরি হচ্ছে এইটার মানে কি? এটা অ্যারোমেটিক। আর যেহেতু এটা অ্যারোমেটিক এর মানে কি? পার্সেন্টেজ ইনল হাই, মানে স্টেবিলিটি অফ ইনল হাই। ঠিক আছে, এর কিভাবে হয় বেসিক্যালি আমি বেশি ডেপথে যাচ্ছি না। এখানে অ্যালফাইস থাকে, এই অ্যালফাইসটা বেরোবে, অ্যালফাইসটা বেরোলে কি হবে? অ্যালফাইসটা বেরোলে কি হবে? এইভাবে ডাবল বন্ড ও, এখানে মাইনাস। এবারে কি হবে? এখানে রেজোনেন্স হবে। এখানে যখন রেজোনেন্স হবে করেই দিচ্ছি আমি, এখানে যখন রেজোনেন্স হবে কি আসবে? এইভাবে, আর এটা মাইনাস আর এটা ডাবল বন্ড। এই মাইনাসটা এখানে, এটা এখানে, এটা কত হবে? এইভাবে ও মাইনাস এলো, ও মাইনাস এলো। এবার যে অ্যালফাইসটা বেরিয়েছিল ওই অ্যালফাইসটা এখানে কি করবে? অ্যাটাক করে দেবে। অ্যাটাক করবে, দিলে কি চলে আসবে? এটা। আই হোপ ইউ অল গট ইট। দেখতে পাচ্ছ? আই হোপ। ঠিক আছে, কি হলো এখানে জিনিসটা ওটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, বুঝতে পারলেই ভালো। এবার এই দুটো কোয়েশ্চেন করি। এই দুটো কোয়েশ্চেন যদি দেখি, কি বললাম, এই দুটো কোয়েশ্চেনে ইনল কন্টেন্ট কার বেশি হবে? এর যখন ইনল বানাবে, এর যখন ইনল বানাবে, একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, এর যখন ইনল বানাবে অ্যালফাইজ এখান থেকে বেরোবে, এখান থেকে অ্যালফাইজ বেরোলে একটা কার্বন এন আসবে, এই কার্বন এনটা এখানে রেজোনেন্স করতে হবে, দিলে চলে আসবে কি আমার কাছে? OH। মানে অ্যালফাইজ যখন এখানে আবার অ্যাটাক করবে তো এটাই চলে আসবে। তো অবভিয়াসলি এ, এটা যদি আমি এ বলি, এটা যদি বি বলি। আচ্ছা, এর ইনল বানাও, এর ইনল যদি বানাই, এর ইনল কি হবে? ডাবল বন্ড, রাইট? এর ইনল কিভাবে বানাবো?
কি বলছেন, ডাবল বন্ড ওকে OH এ কনভার্ট করে দাও, তো এখানে কি হবে OH। আর যে কোনো দুটো জায়গায় তুমি পাই বন্ড লাগাতে পারো। আমি এখানে লাগাবো, কারণ কি এখানে লাগালে এটা কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। যদি আমি এইখানে লাগাই পাই বন্ডটা, ভালো করে দেখো, যদি আমি এইখানে লাগাই পাই বন্ডটা, রেজোনেন্স হচ্ছে না। তো আমার স্টেবল ইনল কোনটা হবে? এই স্টেবল ইনল যদি কেউ ড্র করতে পারে তাহলে এটা স্টেবল ইনল হবে। বাট এই দুটোর মধ্যে এর ইনলটা বেশি স্টেবল। কি বললাম? এর ইনলটা বেশি স্টেবল বি এর থেকে। এই দুটো কম্পাউন্ড দেখে নিচ্ছি। এই দুটো কম্পাউন্ডে যদি আমি দেখি এই দুটো অ্যাটম আছে আর এখানে এই দুটো অ্যাটম আছে। দেখো এখানে কি হচ্ছে, এই দুটো ডাইপোলের মধ্যে রিপালশন হচ্ছে। কি হচ্ছে? এই দুটো ডাইপোলের মধ্যে রিপালশন হচ্ছে। ডাইপোল কেন? আরে মাইনাস প্লাস আছে না, মানে অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, তো এখানে আমরা বেসিক্যালি এইভাবে কনসিডার করে নিই। ওকে, সো বেসিক্যালি দুটো ডাইপোল আছে, এটাও তো একটা ডাইপোল। এই দুটো ডাইপোলের মধ্যে কি হয়? রিপালশন হয়। কি হয়? রিপালশন। বাট রিপালশন যখন হচ্ছে তখন এখানে যদি দেখো, এখানে কি আছে, সাইক্লিক কম্পাউন্ড আছে, এখানে কি হচ্ছে, স্ট্রেন হচ্ছে। এখানে কি হচ্ছে? স্ট্রেন। আর এখানে রিপালশন। তো এটা অনেক আনস্টেবল হয়ে যায়, মানে আমি যদি মোটা মোটা বলি এটা অনেক আনস্টেবল হয়ে যায়। বাট এইখানে কি হচ্ছে, এটা ফ্রি আছে, এটাকে কেউ বেঁধে রাখছে না। এখানে সাইক্লিক ছিল, এখানে এটা ফ্রি। তো এই জন্য আমি বলতে পারি যে বি আর এর মধ্যে বি এর যে ইনল কন্টেন্ট হবে, ওর ইনল কন্টেন্টটা বেশি হবে এর থেকে। ওকে, আই হোপ ইউ অল গট ইট। ওকে গাইজ, সো আমি যদি একটু টটোমেরিজমটাকে যদি আমি একটু সামারাইজ করে দিই, কারণ এটা একটু ইম্পর্টেন্ট আছে। টটোমেরিজমে কি চেক করতে হবে আমাদেরকে? অ্যালফা এইচ চেক করতে হবে। কি চেক করতে হবে? অ্যালফা এইচ। অ্যালফা এইচ যদি থাকে তাহলে টটোমেরিজম হবে। টটোমেরিজম যখন হয় কিটো ফর্ম ইনল ফর্মে কনভার্ট হয়ে যায়। যখন কিটো ফর্ম ইনল ফর্মে কনভার্ট হয় তখন কি হয়, আমরা কি করতে হয়, আমাদেরকে স্টেবিলিটি অফ ইনল চেক করতে হয়। স্টেবিলিটি অফ ইনল কিভাবে চেক করি বলে দিয়েছিলাম, অ্যারোমেটিসিটি রেজোনেন্স থাকলে ওটা ইনলটা দেখা যেতে পারে যে ইনলটা বেশি স্টেবল কিটো থেকে, দিলে রিঅ্যাকশন ফল ঘটে যাবে। ওকে, তো এতটা করলেই আই থিঙ্ক হয়ে যাবে। ওকে, ইনল বানাতে পারবে তোমরা, আর ইনলের স্টেবিলিটিও তোমরা চেক করতে পারবে ইনল বানিয়ে ফেলে। এরকম প্র্যাকটিস দরকার। ঠিক আছে, প্র্যাকটিস করবে তোমরা। ওকে, কোয়েশ্চেন্স পরে। সো এখন আমি স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন করতে চাই। কি করতে চাই? স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন। কি করতে চাই? স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন। এটা অনেক ইম্পর্টেন্ট। আর এইটা যদি করে নাও তাহলে স্টিরিও আইসোমেরিজমে কোনো দিক্কত হবে না। রিপ্রেজেন্টেশন। ওকে, সো সবার প্রথমে আমাদের কাছে কি আছে? স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন মধ্যে সবার প্রথমে আমাদের কাছে কি আছে? তিনটে প্রজেকশন আছে। একটা হচ্ছে ফিশার প্রজেকশন। ওকে, আর একটা হয় কি? নিউম্যান। আর একটা হয় সহর্স। ওকে, ফিশার, নিউম্যান, সহর্স, এই তিনটে কি আমরা ডিটেইলে এখানে স্ট্রাকচার তোমাদেরকে বানানো শেখাবো। তিনটে স্ট্রাকচার যদি বানাতে পারো তাহলে স্টিরিও আইসোমেরিজমে কোনো দিক্কত হবে না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। ওকে গাইস, ধরে নাও একটা কম্পাউন্ড নিলাম আমি এখানে, ধরো একটা কম্পাউন্ড নিলাম, এখানে আছে বিআর আর এটা আছে আমার কাছে সিএল। ওকে, তো এটা আমার কাছে একটা কম্পাউন্ড আছে। ওকে, কি আছে? এটা আমার কাছে একটা কম্পাউন্ড আছে। এইভাবে এক মিনিট, সিএল নিলাম, এখানে ধরো নিলাম কি বিআর। ওকে, এটা একটা কম্পাউন্ড আছে। এবারে এই কম্পাউন্ডের আমি ডিফারেন্ট প্রজেকশনস বানাবো। কি বানাবো? ডিফারেন্ট প্রজেকশনস বানাবো। তো আমি এখানে এজ গুলোকেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। কি বললাম? যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, তো এটা আমাদের কাছে একটা কম্পাউন্ড আছে। এর আমি সবার প্রথমে কি বানাচ্ছি? এর আমি সবার প্রথমে বানাবো সহর্স। কি বানাবো? সহর্স। ঠিক আছে, সহর্স কিভাবে বানাতে হয় দেখো। সহর্সের মেন যদি আমি বলি স্ট্রাকচার এইভাবে হয়। ঠিক আছে, এইভাবে। ওকে, এইভাবে, বুঝলে? এবারে এই স্ট্রাকচারের মধ্যে এই দুটো পয়েন্ট কি হয়? এই দুটো হয় কার্বন অ্যাটম। কি হয়? এই দুটো হয় কার্বন অ্যাটম। আর বাকি তিনটে কি হয়? বাকি তিনটে হচ্ছে ওই গ্রুপস গুলো হয়ে যাবে যেটা ওই কার্বনের সাথে অ্যাটাচ আছে। বাকি তিনটে গ্রুপ ওই কার্বনের সাথে যে গ্রুপগুলো লিঙ্কড আছে ওই গ্রুপগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল যদি আমি এখানে দেখি, আমার কাছে দুটো কার্বন আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো এইখানেও দুটো কার্বন, এইটা আর এইটা। এবার আমাকে তিনটে ফিল করতে হবে। ঠিক আছে, আমি তিনটে যেভাবে হোক আমি ফিল করতে পারি। তো এইখানে দেখো, এই কার্বনের কাছে দুটো হাইড্রোজেন একটা ক্লোরিন, তো
আমি কি করবো, এখানে দুটো হাইড্রোজেন একটা ক্লোরিন এইভাবে লিখে দিলাম। ওকে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি এইচ এর জায়গায় সিএল লিখতে পারো, মানে এইখানে সিএল এখানে এইচ এটা লিখলেও হবে, ঠিক আছে। আর এইখানে এই যে এই কার্বনটা এখানে আছে, তো এই কার্বনে কি লিখবো আমি, এইচ এইচ, আর এখানে লিখে দিলাম বিআর, ঠিক আছে। এইটা হয়ে গেল সহজ প্রজেকশন বলা হয়, এটাকে কি বলা হয়, সহজ প্রজেকশন, সিম্পল অ্যান্ড ইজি। এবারে এইটাকে কি হয়, আমি এইটাকে রোটেট করতে পারি, এইটাকে যদি আমি এইভাবে রোটেট করি তাহলে আমি এটাকে এইভাবে কনভার্ট করতে পারবো, ঠিক এইভাবে। এটা যদি রোটেট করে ফেলি, এটা ইমাজিন করার চেষ্টা করো, এইটাকে যদি আমি রোটেট করি তাহলে এটা এইভাবে হয়ে যাবে, রাইট, এটা এইখান থেকে এইভাবে হয়ে যাবে, মানে এই হাইড্রোজেনটা উপরে থাকবে, এটা অ্যাজ ইট ইজ থাকবে এইচ এইচ দিয়ে, আর বাকি এইখানে বিআর চলে যাবে আর এখানে এইচ। একবার ইমাজিন করে দেখবে এটা যখন রোটেট করব এইটা আসছে কিনা, এটা রোটেট করলে এটা আসছে কিনা, এটাই আসবে। ওকে, ঠিক আছে। এইটাকে যদি আমি আবার রোটেট করি তাহলে এটা কেমন আসবে, আই হোপ ইউ আর গেটিং ইট। ওকে, আই হোপ ইউ আর গেটিং ইট। তো এইটাকে যখন আবার রোটেট করব তো এটা এইভাবে হয়ে যাবে, রাইট, এই এইচটা নিচে চলে আসবে আর এই বিআরটা এখানে চলে যাবে আর এই এইচটা এখানে থেকে যাবে। সো আই হোপ বুঝতে পেরেছো কিভাবে এগুলোকে টার্ন করলে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কনফিগুরেশনস আসতে থাকবে। ওকে, এইটাকে ফিক্স রাখবে, এটাকে টার্ন করতে থাকবে। এবার এটা আমি কেন শেখাচ্ছি, এটার পারপাস কি, এটার পারপাস আমি পরে বলবো, এখন জাস্ট এটা শিখে রাখো যে কিভাবে আমি সহজ প্রজেকশন গুলোকে দেখাচ্ছি। সহজ প্রজেকশনের দুটো জিনিস আমি বলে দিচ্ছি। এই পজিশনটাকে কি বলা হয়, যখন দুটো একসাথে এক সাইডেই থাকবে, তো এই পজিশনকে বলা হয় ইক্লিপসড ফর্ম। কি বলা হয়, ইক্লিপসড ফর্ম, ঠিক আছে। এইটা কি ফর্ম বলো, এইটাও ইক্লিপসড ফর্ম, ঠিক আছে। এবারে ইক্লিপসের মধ্যেও হয় পার্শিয়ালি ইক্লিপস, ফুললি ইক্লিপস, ওটা পরে বলছি। এটা কি যাবে, এটাও ইক্লিপসড ফর্ম। এইটা কি ফর্ম, এইটা দেখো দুটো গ্রুপ অ্যান্টি আছে, তুমি যদি এইটাকে দেখো আর এইটাকে দেখো, এই দুটো একদম অ্যান্টি আছে, অপোজিট আছে, তো এইটাকে বলা হয় স্ট্যাগার্ড। এটাকে কি বলা হয়, স্ট্যাগার্ড। ওকে, এটাকে কি বলা হয়, স্ট্যাগার্ড। তো এইটাকে বলা হয় ইক্লিপস, এটাকে বলা হয় স্ট্যাগার্ড। আর সবসময় মনে রাখবে যে স্ট্যাগার্ড ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপস, স্ট্যাগার্ড ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপস। ওকে, স্ট্যাগার্ড ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপস। এবার আমি কি করব, সহজ প্রজেকশন হয়ে গেল। সহজের পর আমি এখন যাব নিউম্যান, কিসে যাব, নিউম্যান। তো আই হোপ সহজ প্রজেকশন ইজি লাগলো তোমাদের, ঠিক আছে। নিউম্যান কেমন হবে, নিউম্যান কিছুটা সহজ থেকে আমি ডিরাইভ করার চেষ্টা করব। এটা যদি সহজ মানে তাহলে কিভাবে বানাবো বলো, বললাম একটু আগে এইটা ছিল সহজ প্রজেকশন। জাস্ট এই স্ট্রাকচারটা বানাতে হবে, তোমাদেরকে কি করতে হবে, গ্রুপস গুলোকে ফিল করতে হবে। এখানে এইচ, এখানে এইচ, এখানে সি, আর এখানে বিআর, এখানে এইচ, এখানে এইচ। ওকে, এইটাকে আমি কি করবো, নিউম্যানে নিয়ে যাবো। এটা কি ছিল, সহজ, ঠিক আছে। নিউম্যান, নিউম্যান কিভাবে বানাবে, তো নিউম্যানের যে স্ট্রাকচার হয়, নিউম্যান স্ট্রাকচার কেমন হয়, এরকম একটা সার্কেল থাকবে, এই যে সামনের দিকে যে কার্বনটা থাকবে, ঠিক আছে, সামনের দিকে যে কার্বনটা থাকবে এর পিছনে আরেকটা কার্বন থাকবে। মানে এইটাকে যদি তুমি এইভাবে রোটেট করে নাও, এটা যদি এইভাবে রোটেট করে নাও তাহলে কি পাবে, তোমরা এই কার্বনটাকে দেখতে পাবে, ঠিক আছে, এই কার্বনটাকে দেখতে পাবে। তো বেসিক্যালি স্ট্রাকচারটা এরকম হয়, দেখো বলে দিচ্ছি, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, আর পেছন দিকে যে কার্বন আছে তার কাছ থেকে একটা বেরোবে এরকম, এখানে একটা বেরোবে, এখানে একটা বেরোবে। এটা ইমাজিন করার চেষ্টা করো, ঠিক আছে, এটা ইমাজিন করার চেষ্টা করো। এটা সার্কেল, এটা সামনের কার্বনটা, এই যে সামনের কার্বনটা, এই যে এটা সার্কেল, এই যে এটা সামনের কার্বনটা, এই সামনের কার্বনের তিনটে গ্রুপ, এই সামনের কার্বনে কি তিনটে গ্রুপ, এই যে একটা, দুটো, তিনটে, আর এর পেছনের কার্বন মানে এই কার্বনটা পেছনে আছে, ওটা তোমরা দেখতে পাচ্ছ না, আর পেছনের কার্বন থেকে যে তিনটে অ্যান্টেনা বেরোলো, ওই তিনটে অ্যান্টেনা এখানেও দেখতে পাবে, মানে তিনটে অ্যান্টেনার মধ্যে তিনটে বন্ড, এইভাবে হয়। এবারে প্রথম কার্বনে কি কি আছে, HHCl, আমি কি লিখবো, HHCl, হলো। দ্বিতীয় কার্বনে কি আছে, HHBr, তো আমি এখানে কি লিখবো, HHBr, as simple as that। এইটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন। সিমিলারলি এইটাকে যদি আমি, এটা কি ছিল, ইক্লিপসড ফর্ম, এটাকে একটু যদি আমি অ্যান্টি ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ধরো
এটা Cl। ওকে, ধরো এটাকে আমি রোটেট করলাম, রোটেট করার পর এখানে কি আসবে Br, এখানে H, আর এখানে কি আসবে H আসবে। এইটাকে এখন আমি নিউম্যানে কনভার্ট করবো। এই জিনিসটাকে ভালো কথা সার্কেল করলাম, এই জিনিসটাকে আমি নিউম্যানে কনভার্ট করবো। তো আমি কি করবো, নিউম্যানের স্ট্রাকচার কেমন একটা সার্কেল হবে, সামনের কার্বন থেকে 3টে অ্যান্টেনা বেরোবে, ঠিক আছে, অ্যান্টেনা মানে বন্ড। ওকে, তো এখান থেকে 3টে অ্যান্টেনা এইভাবে 1 2 3। আর পেছনের যে কার্বন আছে, পেছনের কার্বন থেকে দেখো পেছনের কার্বনটা কেমন হবে, এইভাবে হবে। ইমাজিন করার চেষ্টা করো, এটা একটু ইমাজিন করতে হবে, আমি মানে এইভাবেই বোঝাতে পারবো তোমাদেরকে। পেছনের কার্বনের জন্য এইভাবে হবে, রাইট? পেছনের কার্বন থেকে এই যে একটা, এই যে এইটা, 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 আর এই উপরেরটা, এই উপরেরটা। ওকে, আই হোপ ইউ আর গট ইট। এবারে তাহলে এখানে কি আসবে বলো, সামনের কার্বন ফিল করছি H H Cl, আর এখানে কি আসবে H Br H। ওকে, এইটা হচ্ছে নিউম্যান পজিশন। এটা কি হয়ে যাবে, ইক্লিপসড। এটা ইক্লিপসড কেন, এটা ইক্লিপসড কেন কি এটা ইক্লিপসড, এটাও তো ইক্লিপসড এর আগে বললাম। এটা কি ছিল, এটা স্ট্যাগার ছিল। অ্যান্টি পজিশন যদি থাকে তাহলে এটাকে কি বলা হয়, স্ট্যাগার। তো আমার এটাও কি হয়ে যাবে, স্ট্যাগার। ওকে, তো আই হোপ নিউম্যান আর সহজ পজিশন তোমরা শিখে গেছো। ওকে, আরেকটু এক্সপ্লেন করছি। সিম্পল, এটাতে কিছু নেই। এটাতে কি আছে, এটা কি পজিশন ছিল, এটা নিউম্যান পজিশন। তো নিউম্যান পজিশন থেকে সহজ পজিশন তোমাদেরকে করতে হবে, আর এখানে সহজ পজিশনকে নিউম্যান পজিশনে কনভার্ট করতে হবে। ওকে, তো এটা তোমরা ট্রাই করো, ঠিক আছে, এটা তোমরা কি করবে, ট্রাই করবে। ওকে, ওকে, দেখো এইটা যদি আমি বলি সিম্পল, এটা প্রথমের কার্বনটা এইভাবে থাকবে, রাইট? পেছনের কার্বনটা কেরকম থাকবে, দেখো এইভাবে স্প্রেড হচ্ছে না, এটা স্প্রেড, তো এইভাবে সিম্পল ইমাজিন করতে হবে খালি কি হচ্ছে জিনিসটা। এইটাকে যদি এইভাবে 3D তে এনে দাও তাহলে এটাই চলে আসবে। ওকে, সেম আছে। তো প্রথমের কার্বনে কি কি আছে, এটা প্রথমের কার্বন FCl-Br, সিম্পলি FCl-Br হলো। পেছনের কার্বনে HDT, তো এখানে কি হবে HDT, as simple as that। এটাকে কনভার্ট করতে হবে কিসে, নিউম্যানে। তো আমি কি করব, সার্কেল বানাবো। সার্কেল বানানোর পর প্রথম কার্বনের স্ট্রাকচার কেমন, এরকম উপরে একটা, এটা, এই যে উপরে, তবে এটা, তবে এটা। পেছনে একটা কেমন আছে, পেছনের কার্বন এটা, তারপরে কি এটা, তারপরে এটা। সামনের কার্বন গুলো ফিল করে দিই FOHCl। পেছনের কার্বনে এটা NH2, এটা D, আর এটা T। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কি হচ্ছে। ওকে, তো আমি তোমাদেরকে যেমন দেখালাম একটু আগে কনভার্সন, কিসের কনভার্সন ছিল, সহজ থেকে নিউম্যান বা নিউম্যান থেকে সহজ, এগুলো ছিল কি কনভার্সন। আরো অনেক কনভার্সন হয়, ওই কনভার্সন করার জন্য আমাদেরকে আগে ফিশার প্রজেকশন শিখতে হবে। ফিশার প্রজেকশন কি হয়, বেসিক্যালি তোমরা অনেক জায়গায় দেখে থাকবে যে এরকম টাইপের কম্পাউন্ড, এই যে এইভাবে, ধরো এখানে আছে Cl, এখানে আছে H, এখানে আছে Br, এখানে আছে I। তো বেসিক্যালি এই কম্পাউন্ডটাকে আমরা ফিশার প্রজেকশনে এইভাবে দেখাই। এই কম্পাউন্ডটা বেসিক্যালি কি CCl, মানে এটা CHCl-Br, এটা হচ্ছে কম্পাউন্ড CHCl-Br, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। সিমিলারলি যদি আমি বলি CH4 কে ফিশার প্রজেকশনে কিভাবে আনতে হবে, তো এই যে ইন্টারসেকশন পয়েন্ট, এটা হচ্ছে কার্বন অ্যাটম, আর এই যে চারটে হাত, এই চারটে হাত কার, কার্বনের চারটে হাত, কার্বনের চারটে ভ্যালেন্সি, তো এখানে চারটে বন্ড। CH4, তো অবভিয়াসলি চারটে কি কি আছে, হাইড্রোজেন, তো এখানে এটা, তো এটা মিথেনের কি হয়ে যাচ্ছে, এটা ফিশার প্রজেকশন। ওকে, তো এইটাকে বলা হয় ফিশার প্রজেকশন, বেশি ডিটেইলে যাচ্ছি না। এবার তোমরা ওয়েজ ড্যাশ মানে নিশ্চয়ই জানো, ওয়েজ ড্যাশ কাকে বলে। তো ওয়েজ মানে যেটা অ্যাবভ দ্য প্লেন, আর ড্যাশ মানে যেটা বিলো দ্য প্লেন। ওকে, মানে ধরো একটা কম্পাউন্ড আছে এইভাবে, এগুলো সব বেসিক জিনিস, আমি বেশি টাইম দিচ্ছি না। এটা Br, আর এখানে কি আছে একটা ড্যাশ, ধরো Cl। তো এটার মানে কি হচ্ছে যে Brটা অ্যাবভ দ্য প্লেট, মানে Brটা আউটসাইড অফ দ্য বোর্ড, আর ক্লোরিনটা জাস্ট বিসাইড দি বোর্ড। তো এইভাবে এগুলো ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন হয়, বেশি ডিটেলে যাচ্ছে। এইবার একটা খুব ইম্পর্টেন্ট, এইভাবে তোমাদেরকে দেওয়া থাকে দেখবে এইভাবে একটা কম্পাউন্ড,
এবার এখানে কি আছে ড্যাশ, আর এখানে কি আছে মানে এটা ভেজ, আর এখানে একটা ড্যাশ। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা আছে আমার কাছে আই, এটা আছে আমার কাছে এইচ, এটা আছে বিআর, এটা আছে সি। এইটাকে আমি কি করতে চাই, ফিশার প্রজেকশনে আনতে চাই। কি প্রজেকশনে আনতে চাই আমি, ফিশার প্রজেকশন। তো এই কম্পাউন্ডটাকে ফিশার প্রজেকশনে কিভাবে লিখবো, মানে এরকম, এইটা তো হয়ে গেল কার্বন অ্যাটম, এই যে এই কার্বন অ্যাটমটা, বাট এর চারটে জিনিস আমি জানি, চারটে কি কি আছে, আই, সি, এল, বি, আর, এইচ। বাট এগুলোকে অ্যারেঞ্জ কিভাবে করব, তো অ্যারেঞ্জ করার জন্য এইটাকে কিভাবে দেখতে হয়, দেখো তোমার চোখটা যেন এইখানটায় থাকে, এই যে এইখানটায় যেন চোখটা থাকে। ওকে, এই যে এইখানটায় যেন চোখটা থাকে। এবার তুমি যদি দেখো ভালো করে, তুমি যদি এইখান থেকে দেখো, জাস্ট এইখান থেকে, তো এইখান থেকে যদি দেখো কি দেখতে পাবে তুমি বলো, এই কার্বন অ্যাটমটাকে দেখছো, এই অ্যাঙ্গেল থেকে এই কার্বন অ্যাটমটাকে দেখছো, তো এই অ্যাঙ্গেল থেকে কার্বন অ্যাটমকে দেখলে উপরে আর নিচে কি আসছে, উপরে আই, এইখান থেকে এই অ্যাঙ্গেল দেখছো উপরে আই, আর নিচে কি আছে, এই যে নিচে এইচ, এখানে এইচ, বাদ বাকি বিআর আর সি এল। তো দেখো বিআর আর সি এল যদি এই দিক থেকে দেখো, তাহলে এটা একদম স্প্রেড করে দেখো, এটাকে এইভাবে স্প্রেড করে দেখো, দিলে তুমি পাবে যে এখানে কি আছে বিআর আর এখানে আছে সি। ওকে, বা তুমি এটাও বলতে পারো যে যেটা ভেজে আছে ওটাকে আমি কোথায় রাখবো, লেফট সাইড, আর যেটা ড্যাশে আছে ওটাকে আমি রাখবো রাইট সাইড। কি বললাম, যেটা ভেজে আছে ওটা লেফট সাইড, যেটা ড্যাশে আছে ওটা রাইট সাইড। এইভাবে আমরা কি করি, ফিশার প্রজেকশন ডিটারমাইন করি ছোট ছোট কম্পাউন্ডস। এবারে ধরো এইভাবে আমি যদি একটা কম্পাউন্ড বানাই, এইভাবে দেখো, ধরো এখানে এ আছে, এইখানে কি আছে ডি, আর এইখানে আছে ধরো এইভাবে ড্যাশ, আর এইদিকে আছে ভেজ, এখানে আছে ই, এখানে আছে এফ, এ ডি ই এফ। ওকে, এ ডি ই এফ। তো অবভিয়াসলি এখান থেকে তোমাকে অ্যাঙ্গেলটা দেখতে হবে। ওকে, এখান থেকে দেখতে হবে। এখান থেকে যদি দেখো তাহলে কি আসবে বলো, উপরে এ, নিচে ডি, এইভাবে যদি দেখো তাহলে এইদিকে ই আসবে, এইদিকে এফ আসবে, স্প্রেড করে দাও না, ই এদিকে ই এদিকে এফ। ওকে, এই কেসে উল্টো হয়ে যাবে। ওকে, আই হোপ ইউ অল গট ইট। আচ্ছা, এবার আমি কি করবো, সহর্স থেকে নিউম্যানে ফিশারে যাওয়ার চেষ্টা করবো। কিস থেকে, সহর্স থেকে। তো ফর এক্সাম্পল আমার কাছে ধরো একটা সহর্স আছে এইভাবে, এগুলো সব কনভার্সন। ওকে, এটা সহর্স, এগুলো নোটসে থাকা উচিত তোমাদের। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ডি, এটা ই, এটা। ওকে, তো এইটাকে আমি কিসে আনতে চাই, ফিশার প্রজেকশনে আনতে চাই। তো বেসিক্যালি আমি এটার মোটা মোটা জিনিস তোমাদের বলেছি যে এখানে কোনটা বেজে থাকে কোনটা ড্যাশে থাকে। ওকে, কি বললাম, কোনটা বেজে থাকে কোনটা ড্যাশে থাকে, এটা তোমাদের জানতে হবে। তো বেসিক্যালি এই যে বন্ডটা, এই যে এইখানে যে বন্ডটা, এইটা হচ্ছে ভেজে থাকে। কিসে থাকে, ভেজ, মনে থাকবে। আর যেটা ভিতরের দিকে আসে, এই যে ভিতরের দিকে যেটা যাচ্ছে, এটা হচ্ছে ড্যাশে থাকে। এটা কিসে থাকে, ড্যাশ। মানে এটা যদি আমি স্টিরিও কেমিস্ট্রি মানে স্টিরিও পার্সপেক্টিভ দিয়ে যদি দেখি, তাহলে বেসিক্যালি এটা আমার কাছে এইভাবে আসে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা ড্যাশ, আর এটা এইভাবে, এটা ড্যাশ। ওকে, ওকে, এটা ড্যাশ। ওকে, সো বেসিক্যালি এটা কি হবে, সি, এটা এফ, এটা ডি, এটা ই, আর এটা এ, এটা বি। ওকে, এইভাবে হয়, রাইট। এবারে এই জিনিসটাকে আমাকে কিসে আনতে হবে, ফিশার প্রজেকশন। তো ফিশার প্রজেকশন আনার জন্য আমার চোখটা কোথায় হওয়া উচিত, এইখানটা। ওকে, এই দিক থেকে যদি দেখো, সেম যেমন এর আগে বোঝালাম, এদিক থেকে যদি দেখো আমি কি করব, প্রথমে ফিশার প্রজেকশন আনতে হবে। এখানে দুটো কার্বন আছে, তো আমি কি করব, দুটো কার্বন এখানে একটা আর এখানে একটা, দেখলে এই যে দুটো কার্বন, ওইখানে একটা কার্বন ছিল, ওই জন্য একটা ছিল, বাট এখানে দুটো কার্বন, এই জন্য দুটো বানালাম। ওকে, এই কার্বনের চারটে ভ্যালেন্সি, 1 2 3 4 নিচে, হ্যাঁ না, এই কার্বনের চারটে ভ্যালেন্সি 1 2 3 4। এবারে এটাকে ফিল করতে হবে। তো এই দিক থেকে যদি দেখি, আমার সবচেয়ে উপরে আসছে এফ, সবচেয়ে উপরে কি আসছে এফ, আর সবচেয়ে নিচে আসছে সি।
এফ সবচেয়ে উপর, এফ এর সাথে কি কি অ্যাটাচ আছে, মানে এফ যে কার্বনের সাথে অ্যাটাচ আছে ওই কার্বনের সাথে কি কি অ্যাটাচ আছে, ডি আর ই। তো বলো এই দিক থেকে যদি দেখি এই অ্যাঙ্গেল থেকে, তাহলে ডি আর ই কোথায় আসবে, এখানে ডি এখানে ই, ঠিক আগের মতো। আর সিম্পলি এখানে কি আসবে, এ এখানে বি। এইভাবে আমরা সহজ থেকে কিসে যাই, ফিশার প্রজেকশনে যাই। কি বললাম, সহজ থেকে ফিশার প্রজেকশন। এটা আরেকটু দেখবো আমরা, দিলে কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, ধরো আমার কাছে আছে, ধরে ফেলো আমি দিলাম নিউম্যান, নিউম্যানে দিলাম ধরো এটা এ, এটা কি বি, এটা সি, আর এখানে দিলাম ধরো উপরের দিকে ডি, এখানে ই, আর এখানে এফ। ভালো করে দেখো, এই যে কম্পাউন্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ, রাইট, এইটাকে যদি আমি ফার্স্টে কি করবো, সহর্সে নিয়ে যাবো। এটা কি ছিল, নিউম্যান, এটা সহর্সে নিয়ে যাবো। সহর্সে নিয়ে গেলে আমি জানি এইভাবে থাকবে আমার স্ট্রাকচার। দেখো স্ট্রাকচার, এটা উপর থাকবে, এটা নিচে, রাইট, এটা এইভাবে থাকবে, থাকবে না, থাকবে না। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে, এ, এখানে কি থাকবে পেছনে ডি, এর সাথে বি সি, এগুলো তো ইজি আছে, সহজ বানানো ইজি আছে। ওকে, ই। এবার এইটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, এইটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, নিউম্যান। কি বললাম, নিউম্যান। এটা কি ছিল, সহর্স, নিউম্যান। তো নিউম্যানে কনভার্ট করার জন্য আমি তো তোমাদেরকে শিখিয়েছিলাম যে এইভাবে একটা যদি স্ট্রাকচার থাকে, এইভাবে যদি স্ট্রাকচার থাকে, ওকে, এইভাবে যদি স্ট্রাকচার থাকে, এইভাবে স্ট্রাকচার থাকলে আমি এইখান থেকে যদি দেখি জিনিসটাকে, তাহলে আমি কি বানাতে পারবো, ফিশার প্রজেকশন বানাতে পারবো। বাট এখানে তো উল্টো আছে, তাই তো উল্টোটাকে সিধা সিধা করে নাও, ঠিক আছে, উল্টোটাকে সিধা করে নাও। তো বেসিক্যালি এখানে একটু রোটেট করো, ঠিক আছে, ফার্স্ট রোটেট করলো, ঠিক আছে, ধরো এটাকে ক্লকওয়াইজ রোটেট করলে তো এটা এইভাবে চলে গেল সি, আর এখানে বি, এখানে এ, রাইট, এটাকে ক্লকওয়াইজ রোটেট করলো। আর ইটাকেও পেছনে ক্লকওয়াইজ রোটেট করে নাও, তাহলে এখানে কি আসবে, এফ, এখানে কি আসবে ই, এখানে কি আসবে টি। এইবারে এইটাকে তোমরা কি করবে, ফিশার প্রজেকশনে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে। এটা ড্যাশে থাকবে, রাইট, আর এগুলো কি, এগুলো ড্যাশে থাকবে, আর এগুলো ভেজে থাকবে, দিয়ে এইভাবে এখানে চোখ দেখবে, তারপর ফিশার প্রজেকশনে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে। উপরে কি থাকবে বলো, এফ, নিচে থাকবে সি, এফ এর সাথে এই অ্যাঙ্গেলে যদি চোখ দিয়ে দেখো কি আসবে, ই, এখানে কি আসবে ডি, এখানে কি আসবে বি। এটা একটু স্পিডে করলাম, ওকে, এটা আই এম সরি বাট এটা একটু স্পিডে করলাম, দেখে নেবে তোমরা, ঠিক আছে, বেশি টাইম নেই। আমি কনফার্মেশন আইসোমার্স পড়াবো। কনফার্মেশন আইসোমার্স তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, কনফার্মেশন অফ ইথেন, কনফার্মেশন অফ বিউটেন, কনফার্মেশন অফ হেক্সেন, এগুলো সব শুনে থাকবে। আর আজকে এগুলোই পড়াবো, ওকে। বাট এর আগে কিছু জানতে হবে তোমাদের, রাইট, কি জানতে হবে, ইক্লিপসড, মানে ইক্লিপসড, why eclipsed is more unstable than কি ছিল, স্ট্যাগার্ড, ঠিক আছে, স্ট্যাগার্ড। সো বেসিক্যালি তোমাদের এখানে জানতে হবে যে স্ট্যাগার্ড, মানে স্ট্যাগার্ড আমি বলেছিলাম, রাইট, স্ট্যাগার্ড যে ছিল, স্ট্যাগার্ড ইজ মোর স্টেবল দ্যান ইক্লিপসড, রাইট। একবার মনে করে দেওয়ার জন্য আমি একবার একটু স্ট্রাকচারটা বানিয়ে ফেলি। স্ট্যাগার্ড এইভাবে ছিল, কিছুটা অ্যান্টি যাকে বলে, এইভাবে ছিল, রাইট। আর ইক্লিপসড কেমন ছিল, এইভাবে, ওকে, এইভাবে। এটা সহজ পজিশনে রাখলাম। যদি নিউম্যান পজিশনে রাখাই তাহলে কি ছিল আমার, এইভাবে, এইভাবে, মানে যেগুলো কোইনসাইড করে যেত, ঠিক আছে, পেছনের সাথে। এটা ইক্লিপস, সরি, এটা ইক্লিপস, এটা স্ট্যাগার্ড ধরুন। স্ট্যাগার্ডের জন্য কি হবে, এটাই হবে, আর এটা উপরে, এটা এইভাবে, এটা কি হয়ে যাবে স্ট্যাগার্ড। আর ইক্লিপসের জন্য কি ছিল, এটা 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 এটা, মানে কোইনসাইড করে যাবে। এটা ইক্লিপস ফর্ম, এটা স্ট্যাগার্ড ফর্ম ছিল, ওকে। আই হোপ ইউ গট ইট। এবার স্ট্যাগার্ড হচ্ছে বেশি স্টেবল কেন হয় ইক্লিপসের থেকে। এখানে তোমরা জানো নিশ্চয়ই, যখন এটা পড়ে থাকবে, এটা কি ছিল, ট্রান্স, আর এটা কি বলা হয়, এটা সিন, রাইট, সিন, আর এটা ট্রান্স। তো তোমরা জানো ট্রান্স বেশি স্টেবল হয় সিসের থেকে, রাইট, এটা কি সিস, আর এটা কি ট্রান্স। তো ট্রান্স ইজ মোর স্টেবল দেন সিস, কেন, অ্যান্টি পজিশনে থাকে দুটো গ্রুপ, রাইট।
তো এইখানে তো সেম না, এখানে অ্যান্টি পজিশন আছে, দেখো ভালো করে, এই যে এটা এটা এই যত বাল্কি গ্রুপস গুলো যেখানে এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এগুলো কি আছে অলমোস্ট অপোজিট পজিশন বা এটা আর এটা। ওকে, তো এই জন্য এটা বেশি স্টেবল হয়ে যায়। বাট এর মেইন কারণ কি? তো মেইন কারণ আমি বলে দিচ্ছি, কারণ আই থিঙ্ক এটা তোমাদের জানা উচিত। ওকে, আমি তো অনেকগুলো থিওরি স্কিপ করে দিয়েছি। ওকে, আইসোমেরিজম বা জিওসিতে অনেকগুলো থিওরি আমি স্কিপ করেছি, কেন কি এটা ক্র্যাশ কোর্স। বাট এই থিওরিটা আমি একটু বলতে চাইছি। একটা হয় স্টেরিক স্ট্রেন অর্গানিক কেমিস্ট্রি, আরেকটা হয় টর্শনাল স্ট্রেন। ওকে, আরেকটা কি হয় টর্শনাল স্ট্রেন। এই দুটোর মানে কি হয়? তো আমি যদি একটা ইক্লিপ্স স্ট্রাকচার বানাই, ফর এক্সাম্পল আমি যদি একটা ইক্লিপ্স স্ট্রাকচার বানাই এইভাবে, ধরো এভাবে বানালাম। ওকে, এইভাবে একটা ইক্লিপ্স স্ট্রাকচার বানালাম, এটা এ, ওকে, আর এটা ডি, ওকে, আর এটা বি সি ই। ওকে, এইবারে এই কম্পাউন্ডে যদি আমি দেখি, তো এই যে বন্ড আছে না, এই যে বন্ড, এই যে বন্ড, এই যে বন্ড আর এই যে এই বন্ডটা, এই দুটো বন্ডের মধ্যে রিপালশন চলে আসে। কি চলে আসে? এই দুটো বন্ডের মধ্যে রিপালশন চলে আসে। এই রিপালশনটাকে বলা হয়, এই রিপালশনটাকে বলা হয় টর্শনাল স্ট্রেন। এই রিপালশনটাকে বলা হয় টর্শনাল স্ট্রেন। ঠিক আছে, মানে বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশনটা আসে, কি আসে? বন্ড পেয়ারস এর মধ্যে যে রিপালশনটা আসে ওটাকে কি বলা হয়? টর্শনাল স্ট্রেন। আর কি আছে আমার কাছে? আর কি আছে? স্টেরিক স্ট্রেন। স্টেরিক স্ট্রেন কাকে বলা হয়? তো বেসিক্যালি এ আর ডি দেখতে পাচ্ছ, এ আর ডি, এ আর ডি যে ইলেকট্রন ক্লাউড, এই সার্কেলটা মানে ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, এটা কি ইলেকট্রন ক্লাউড, এটাও ইলেকট্রন ক্লাউড। এই দুটো ইলেকট্রন ক্লাউডের মধ্যে যে কি বলে রিপালশন আসে, ওই রিপালশনটাকে বলা হয় স্টেরিক স্ট্রেন। মানে বেসিক্যালি রিপালশন চলে আসছে, টর্শনাল স্ট্রেনও আসছে আর স্টেরিক স্ট্রেনও আসছে, এই জন্য এটা আনস্টেবল, এই জন্য এটা আনস্টেবল। ওকে, এটা জাস্ট একটু থিওরি পার্টটা বলে দিলাম। এবার আমি ইথেনের কনফার্মেশনসে চলে আসি। কিসে চলে আসি? ইথেন। ওকে, ইথেনের কনফার্মেশনসে চলে আসি, এনার্জি ডায়াগ্রামও বানাবো। ওকে, সবই বানাবো। ইথেন মানে কি? CH3 CH3। এইটার আমরা সব রকমের সবকিছু বানিয়ে ফেলি, দিলে প্র্যাকটিস হয়ে যাবে। এর সহজ তোমরা বানাবে, আমি এখানে বানিয়ে দিচ্ছি, খালি তোমরা নিজেরা বানিয়ে চেক করবে। ওকে, এটা কি থাকবে? H H, এটা ইজি হয়ে যায়, H H H। এই যদি আমি নিউম্যান বানাই তো কেন হবে? এই যদি নিউম্যান বানাই, জাস্ট ফর প্র্যাকটিস আমি করে দিচ্ছি, তোমরা স্কিপ করতে পারো। এটা এইভাবে, এটা H, আর এ যদি ফিশার প্রজেকশন বানাও তাহলে এগুলো কি থাকবে? H, সবই H থাকবে। এটা ইজি ছিল, রাইট? এইভাবে, এটা তিনটা রকমের প্রজেকশন। ওকে, এবার আমরা কনফার্মেশনস পড়বো। ওকে, কনফার্মেশনস কাকে বলে? তো ফর এক্সাম্পল কি ইথেনেরই কনফার্মেশন আমরা এখানে বানাবো, ইথেনের কনফার্মেশন বানাবো। তো ইথেনে যদি আমি দেখি, এটাকে যদি আমি ড্র করি, এটাকে আমি ড্র করছি। ওকে, তো এটা ধরো এইভাবে এলো, এটা ছিল আমি ধরো এটা H, এটা H, এটা H, এটা H, এটা H, আর এটা H। এটা কি? এটা ইক্লিপস। এইটাকে যদি আমি 60 ডিগ্রি রোটেট করি, 60 ডিগ্রি, তাহলে কি আসবে? মানে বেসিক্যালি আমি এটাকে পেছনেরটাকে রোটেট করছি, সামনেরটা আমি ফিক্স রাখবো। কি বললাম? সামনেরটা ফিক্স রাখবো, পেছনেরটাকে 60 ডিগ্রি রোটেট করছি। মনে আছে যখন আমরা 100 হর্সে রোটেট করতাম, 100 হর্সে রোটেট করতাম, এটা 60 ডিগ্রি রোটেট করতাম, আমি এটা বলিনি, ভুলে গেছিলাম। 60 ডিগ্রি রোটেট করতাম, 60 ডিগ্রি রোটেট করার পর আমার কাছে কি আসতো? এটা আসতো, রাইট? 60 ডিগ্রি রোটেট করার পর এটা, হ্যাঁ, এটা চলে আসতো, রাইট? দেখছো ইক্লিপস থেকে স্ট্যাগার চলে আসতো 60 ডিগ্রি রোটেট করার পর। সিমিলারলি এইখানেও কি হবে? স্ট্যাগারে চলে আসবে। মানে পেছনে, মানে ফার্স্ট এরটাকে আমি যদি ফিক্স রাখি, ফার্স্ট এরটা আমার ফিক্স আছে, দেখো ভালো করে, ফার্স্টে H উপরে, H উপরে, H এইভাবে, H এইভাবে। বাট পেছনেরটা আমি 60 ডিগ্রি রোটেট করলাম, তো এটা কি হয়ে যাবে? এইভাবে হয়ে যাবে, রাইট? এইভাবে, মানে এটা এরকম ছিল, রাইট? মানে এটা এরকম ছিল, রাইট? 60 ডিগ্রি যেই রোটেট করবো কেমন হয়ে যাবে? ওকে, এটা নিচে চলে আসবে। তো বেসিক্যালি এখানে কি আসবে? H, এখানে কি আসবে? H, এখানে। এইটা কি বলা হয়? এটাকে বলা হয় স্ট্যাগার। এটাকে কি বলা হয়? স্ট্যাগার। ওকে, এটাকে কি বলা হয়? স্ট্যাগার। আই হোপ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় স্ট্যাগার। ওকে, জিনিসটা বুঝতে হবে। ওকে, আচ্ছা,
এবার দেখো এইটাকে যদি আমি আবার 60 ডিগ্রি রোটেট করি, এটাকে কত করলাম 60 ডিগ্রি, এইটাকে 60 ডিগ্রি করলাম, মানে টোটাল কত 120 ডিগ্রি, আগে 60 আর এখানে 60 120। তো এটাকে যখন আবার করবো তো এইটাই চলে আসবে, আবার রিপিট হবে, ঠিক আছে। দেখো রিপিট হলো, এটা স্ট্যাগার ছিল, এটা কি যাবে ইক্লিপস। ভালো দেখো আবার এইটাই চলে এলো, রাইট। এইটাকে যখন আমি আবার 60 ডিগ্রি রোটেট করবো, মানে আবার কত 240, তখন কি চলে আসবে স্ট্যাগার। তো বেসিক্যালি এটা কন্টিনিউ হতে থাকে, ওকে। তো কনফার্মেশন অফ ইথেন যদি আমি বলি দুটোই হয়, একটা হচ্ছে ইক্লিপস স্ট্যাগার, আর যতবার রোটেট করবো অতবার জিনিসগুলো আসবে। এবারে এনার্জি ডায়াগ্রামটা আমি বানিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখে নাও। ওকে আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে এই যে এই দুটো বন্ডের মাঝখানের অ্যাঙ্গেলটা, এটা 60 ডিগ্রি রোটেট করছে না, এই দুটো বন্ডের মাঝখানে অ্যাঙ্গেলটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ওকে। মনে রাখো ডাইহেড্রাল অ্যাঙ্গেল, আমি লিখে দিচ্ছি এখানে। এই দুটো, যে কোনো দুটো বন্ডের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, মানে এই দুটো বন্ড বা এই দুটো বন্ড বা এই দুটো বন্ড, ঠিক আছে, এইগুলোকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। কি বলা হয় এগুলোকে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এটা কাজে দেবে গ্রাফে, ঠিক আছে, গ্রাফ বানাবো। ওকে, সো আমি যদি গ্রাফ দেখি, আমি এনার্জি আর ডাইহেড্রাল অ্যাঙ্গেলের গ্রাফ বানাবো। এনার্জি আর এখানে কি লিখবো? ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ওকে। তো অবভিয়াসলি একটা মিনিমাম এনার্জি একটা লেভেল হবে, রাইট, এটা মিনিমাম এনার্জি, ঠিক আছে, এটা বেশি ডিটেইলে যাচ্ছে না। আর এটা ম্যাক্সিমাম এনার্জি, রাইট, এটা কি ম্যাক্সিমাম এনার্জি। এবারে এটা কি হবে? মিনিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি, মিনিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি। এবার এটা কি হবে? এটা যদি আমি দেখি, যদি গ্রাফ বানাই, ওকে। তো 0 ডিগ্রি যখন ছিল, 0 ডিগ্রিতে কি ছিল? ইক্লিপস। মনে আছে নোটস দেখো। 0 ডিগ্রি মানে সিম্পল যেটা ছিল, তো ইক্লিপস ছিল। আর ইক্লিপসের এনার্জি কি হয়, মানে ইক্লিপস কি হয়? আনস্টেবল হয়, তো ওর সবচেয়ে বেশি এনার্জি হবে। আরে কেমিক্যাল বন্ডিং পড়েছো? কেমিক্যাল বন্ডিং, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, ওইখানে কি হতো? ওইখানে হায়ার লেভেলে আনস্টেবল জিনিসগুলো থাকতো। যে জিনিস আনস্টেবল ওর এনার্জি বেশি হয়, এটা মনে রাখবে। তো এখানে সবচেয়ে বেশি এনার্জি কার হবে? 0 ডিগ্রি। তারপর কি হবে? ধরো এটা এখানে এলো, 0-তে চলে এলো, আবার এটা রাইজ হবে, আবার একটা লেভেল টাচ করবে, আবার 0-তে আসবে, আবার লেভেল টাচ করবে, আবার এইভাবে চলতে থাকবে। এই অ্যাঙ্গেলটা কি হবে? মিনিমাম এনার্জি, মানে মোস্ট স্টেবল। তো এটা কখন হয়েছিল? 60 ডিগ্রি টার্ন করার পর যখন আমাদের কাছে স্ট্যাগার এসেছিল, তখন এটা স্টেবল ছিল। আবার যখন আমি 60 ডিগ্রি রোটেট করবো, তো আমার কি চলে আসবে? ইক্লিপস চলে আসবে, মানে হায়ার এনার্জি। তো এটা কত হবে? 120 ডিগ্রি। আর 240 ডিগ্রিতে আবার আমি কি পেয়ে যাবো? স্টেবল। আবার আমি কি করবো? 240 প্লাস 60 মানে 300 ডিগ্রি। এইভাবে এটা চলতে থাকবে, ওকে। না এটা 180 ডিগ্রি হবে, সো সরি, আরে আমি ওখানে ভুল লিখেছিলাম, মনে হয় 120 পরে, হ্যাঁ এটা 180 ডিগ্রি হবে। আরে 60 অ্যাড করতে হবে, খালি 60 120 180, এটা হবে 240, ঠিক আছে। এই ডায়াগ্রামটা খালি বুঝে নেবে, বুঝলেই হলো, ওকে। ওকে গাইস, এন বিউটেন, এটা অনেক ইম্পর্টেন্ট, জলদি করে দিচ্ছি। এর আবার নিউম্যান বানাও, বলো এটা কিভাবে বানাবে? এই দুটো কার্বন অ্যাটমকে ফিক্স করতে হবে, রাইট। তো ধরো এখানে ফিক্স করলাম, মানে সহজ বানাচ্ছি আগে আমি। এই দুটো কার্বন অ্যাটম ফিক্স হলো এখানে, CH2CH। এবারে অবভিয়াসলি এর কি হবে? 3টে থাকবে এইভাবে, আর এরও কি থাকবে? 3টে থাকবে, ঠিক আছে। তো অবভিয়াসলি একটা CH3 থাকবে আর দুটো H থাকবে এই কার্বনে, রাইট। একটা CH3 আর দুটো H। আমি CH3টাকে এখানে রাখলাম, ধরেন এখানেও রাখতে হবে। আর এটা কি হবে? H। এটা কি হবে? H, ওকে। আর 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 এরও CH3 হবে, আর এখানেও H হবে, এখানেও H হবে, ওকে। বুঝতে পারছো তো এটা? এবারে এটাকে আমি নিউম্যানে বানিয়ে দিচ্ছি। এটা যদি নিউম্যান দেখো, জায়গা নেই না, নিউম্যান যদি দেখো, নিউম্যান, ওকে, এখানে মানে তার হয়ে যাবে।
নিউম্যান দেখো এবার বলো, রাইট? উপরে একটা, নিচে একটা, নিচে একটা, উপরে একটা, নিচে একটা, নিচে একটা। অবভিয়াসলি উপরে আমি CS3 দিয়ে দিচ্ছি, এখানেও CS3 দিয়ে দিচ্ছি, আর এখানে কি দেবো? H, এখানে H, এখানে H, এখানে H। এটা কি? ইক্লিপসড। এটা কি বলা হয়? ফুললি ইক্লিপসড বলবো। এই কেসে আমি কি বলবো? ফুললি ইক্লিপসড। কারণ কি CS3 এর পেছনে CS3, H এর পেছনে H, H এর পেছনে H, একদম আইডেন্টিক্যাল ব্রাঞ্চ গুলো বা আইডেন্টিক্যাল লোকেট গুলো কোইনসাইড আছে। এটাকে কি বলবো আমি? ফুললি ইক্লিপসড বলবো। কি বলবো? ফুললি ইক্লিপসড। ওকে, এইটাকে যখন আমি 60 ডিগ্রি রোটেট করব তখন আমার কাছে একটা কনফার্মেশন আসবে। ওই কনফার্মেশনে কি জানো? এইভাবে আসবে, এটা আছে সামনে একটা ফিক্স থাকবে, আগেও বলেছিলাম, নো সেন্টার। পেছনেরটাকে 60 ডিগ্রি রোটেট করে দাও, দিলে এটা কি যাবে? এইভাবে হয়ে যাবে, রাইট? তো এটা এমনি, এটা এমনি, এটা এমনি। যদি ভালো করে ইমাজিন করো তাহলে এখানে CS3 আসবে, রাইট? আর এখানে H, এখানে H। ওকে, তো এটা কি স্ট্যাগার্ড, বা এটাকে আমরা কি বলবো? পার্শিয়ালি স্ট্যাগার্ড। কি বলবো এটাকে? পার্শিয়ালি স্ট্যাগার্ড। ওকে, পার্শিয়ালি স্ট্যাগার্ড। এটা কি বলবো? পার্শিয়ালি স্ট্যাগার্ড। ফুললি স্ট্যাগার্ড কেন না? পরে বলছি, তাহলে আমি পার্শিয়ালিটা লিখছি না। ওকে, আমি লিখছি আগে শুধু স্ট্যাগার্ড। ওকে, স্ট্যাগার্ড তো জানো অ্যান্টি পজিশন আছে, যে স্ট্যাগার্ড হবে। ওকে, স্ট্যাগার্ড তো হবে। আচ্ছা, এইটাকে যদি আমি 60 ডিগ্রি আবার রোটেট করি, কি করবো? 60 ডিগ্রি মানে এটা এইভাবে অ্যাঙ্গেল হবে, তো আবার ইক্লিপস চলে আসবে, ঠিক আছে? বাট এই ইক্লিপসটা একটু আলাদা হবে আগের থেকে। ওকে, এটা কি হবে? CS3, না 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 না, এখানে আসবে CS3, এখানে আসবে H, এটা রোটেট হলো না, তো এটা উপরে আসবে H। ওকে, এটাও ইক্লিপস, বাট এখানে দেখো CS3 H এর পেছনে, এখানেও H CS3, এখানে H এর, মানে আনইভেন আছে। তো আমি এটাকে কি বলবো? পার্শিয়ালি ইক্লিপস। কি বলবো? পার্শিয়ালি ইক্লিপস। পার্শিয়ালি ইক্লিপস। ওকে, এবারে এইটাকে আবার 60 ডিগ্রি রোটেট করবো। এটাকে যখন 60 ডিগ্রি রোটেট করবো তখন আমার কাছে কি আসবে দেখবে? H, CS3, এখানে CS3, এখানে এইখানে দেখতে পাবো যে এই CS3 টা আর এই CS3 টা অ্যান্টি পজিশন কি আছে? এই দুটো CS3 কি আছে? অ্যান্টি পজিশনে আছে। তাহলে এটা কি হয়ে যাবে? ফুললি স্ট্যাগার্ড। ফুললি স্ট্যাগার্ড, বা এটাকে আমরা কি বলবো? অ্যান্টি। কি বলবো? অ্যান্টি, আন্টি, অ্যান্টি, আন্টি, অ্যান্টি। ওকে, ফুললি ইক্লিপসড। এটা কি ছিল? পার্শিয়ালি স্ট্যাগার্ড বলবো এটাকে, ঠিক আছে? কারণ এটা ফুললি স্ট্যাগার্ড CS3 CS3, বাট এইটাও স্ট্যাগার্ড বাট পার্শিয়ালি স্ট্যাগার্ড। আর এইটাকে একটা নাম দেওয়া হয়, কি দেওয়া হয়? গজ। মনে রাখবে, গজ। কি বললাম? গজ। ওকে, কি বললাম? গজ। ওকে, তো এর যদি আমি স্টেবিলিটি অর্ডার লিখি, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হবে অ্যান্টি, ঠিক আছে? আগে স্ট্যাগার্ড গুলো, তারপরে ইক্লিপস। তো দুটো স্ট্যাগার্ড আছে, এই দুটোর মধ্যে অ্যান্টি সবচেয়ে বেশি স্টেবল, তারপরে গজ, তারপরে ইক্লিপস। ইক্লিপসের মধ্যে পার্শিয়ালি, তারপরে ফুললি, পার্শিয়ালি তারপরে ফুললি। তো কি লিখবো? পার্শিয়াল ইক্লিপস, তারপর ফুললি ইক্লিপস। ফুললি ইক্লিপস তো বেশি স্টেবল হবে না, বেশি ডিটেইলে যাচ্ছে না, না আমি বলতাম ফুললি, পার্শিয়ালি বলে দিচ্ছি। ফুললি ইক্লিপসটা কি আছে? এই যে CS3 আর CS3 আইডেন্টিক্যাল পেছনে আছে, তো এদের বেসিক্যালি বলতে পারো টরশনাল স্ট্রেন বা স্টেরিক স্ট্রেন বেশি হবে, এই জন্য ফুললি ইক্লিপস সবচেয়ে বেশি আনস্টেবল। ওকে, এটা মনে থাকবে। গ্রাফটা বানিয়ে নিচ্ছি। ওকে, এটা গ্রাফ, এটা এনার্জি, আর এখানে কি আছে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। কি বললাম? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ওকে, তো একটা লেভেল নিয়ে নিলাম খালি, ধরে এটা একটা লেভেল নিয়ে নিলাম। ওকে, আর এটা একটা লেভেল নিয়ে নিলাম। ওকে, এইবার সর্বপ্রথমে আমার কাছে কি ছিল যখন ডায়াগ্রাম বানিয়েছিলাম? ফুললি ইক্লিপসড, তারপরে গজ, তারপরে পার্শিয়াল ইক্লিপস, তারপরে অ্যান্টি। এটা অর্ডার নয়, অর্ডার কি ছিল? অর্ডার ছিল অ্যান্টি সবচেয়ে বেশি স্টেবল, তারপর গজ, তারপর পার্শিয়াল ইক্লিপস, তারপর ফুললি ইক্লিপস। এর এনার্জি গুলো উল্টো হয়ে যাবে, রাইট? যাই হোক, তো সর্বপ্রথমে কি ছিল? ফুললি ইক্লিপস। 0 ডিগ্রিতে কি ছিল? ফুললি ইক্লিপস।
ফুললি ইক্লিপস এখানে, ঠিক আছে। তারপরে কি আসবে, এনার্জি ডাউন হবে। ধরো এখানে এতটা, ধরো এতটা, এইটা কি হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে গজ। ওকে, এবারে এটা এতটা উঠবে, তারপরে নিচে নামবে। এটা বেশি উপরে উঠবে না, কেন? এটা 120 ডিগ্রিতে কি ছিল আমার, পার্শিয়াল ইক্লিপস। ফুললি ইক্লিপস তারপর গজ তারপর পার্শিয়াল ইক্লিপস এসেছিল না। আর পার্শিয়াল ইক্লিপসের এনার্জি কম হয় ফুললি ইক্লিপসের থেকে, কেন? কারণ কি ফুললি ইক্লিপস বেশি স্টেবল হয় পার্শিয়াল ইক্লিপসের থেকে, মানে সরি, হ্যাঁ, পার্শিয়াল ইক্লিপস বেশি স্টেবল হয় ফুললি ইক্লিপসের থেকে, এই জন্য পার্শিয়াল ইক্লিপসের এনার্জি কম। ওকে, এইবার আমার কাছে কি আসবে, তিনটের পর অ্যান্টি। অ্যান্টির এনার্জি সবচেয়ে কম হবে, তো এটা একটু নিচে এনে দেবো। ওকে, নিচে এনে এটাকে উঠিয়ে দেবো। আর এটা এইভাবে গ্রাফটা হয় বেসিক্যালি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ছিল আমার কাছে 240 ডিগ্রিতে, আমার কাছে কি ছিল, অ্যান্টি। অ্যান্টি এনার্জি সবচেয়ে লিস্ট, অ্যান্টি এনার্জি সবচেয়ে লিস্ট, এই দেখতে হবে সবচেয়ে লিস্টে এনার্জি আছে অ্যান্টি। ওকে, তারপর আবার আমার কাছে কি আসবে, আবার আমার কাছে আসবে কি, এটা কি ছিল, পার্শিয়াল ইক্লিপস আসবে, তারপরে গজ, তারপরে ফুললি ইক্লিপস। ওকে, তো এটা হচ্ছে গজ, এটা হচ্ছে গজ, এই দুটো গজ পয়েন্ট। ওকে, গজ, এটা হচ্ছে এনার্জি ছিল। ওকে, লেটস মুভ অন। এখানে কনফার্মেশন অফ সাইক্লোহেক্সেনটা দেখে নিই। ওকে, এইটা করে আই থিঙ্ক আমি ভিডিওটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে। আইসোমেরিজমের আরেকটা লেকচার আসবে। ওকে, আর আমি ট্রাই করবো যে এর পরের উইকে আরো মানে এক্সট্রা 2 লেকচার্স ঢালার, কারণ কি 2টো লেকচার ডিলে হয়ে গেছিল, কারণ আমার শরীর খারাপ ছিল, রাইট। সো সাইক্লোহেক্সেন আমি যদি বলি, সাইক্লোহেক্সেন মানে এটা, রাইট, এটাই তো হয় না সাইক্লোহেক্সেন। এটার আমি কি বানাবো, এটা আমাকে বানাতে হবে কনফার্মার্স। তো একটা কনফার্মার্স আমি জানি, একটা কনফার্মার কি হয়, চেয়ার ফর্ম। কি হয়, চেয়ার ফর্ম। চেয়ার ফর্ম মানে এইভাবে, এটা কি হবে, চেয়ার ফর্ম। ওকে, 6টা কার্বন আছে, রাইট, এটা চেয়ার ফর্ম। আরেকটা কি হয়, আমার হচ্ছে বোট ফর্ম। বোট ফর্ম কেমন হয়, এইভাবে একটা বোট টাইপের, ঠিক আছে, এটা বোট ফর্ম। আরেকটা হাফ চেয়ার ফর্ম, কি বললাম, হাফ চেয়ার। হাফ চেয়ার কেমন হয়, ঠিক আছে, ये हो गया हाफ চেয়ার। এটা হলো হাফ চেয়ার ফর্ম। ওকে, হাফ চেয়ার ফর্ম হলো। এরপরে কি হয়, মানে বেসিক্যালি এই যে যেটা এটা ডাউনওয়ার্ড ফ্লিপ আছে, এটাকে খালি চ্যাপ্টা করে দিতে হবে। ওকে, দিলেই হয়ে যাবে তোমাদের। হাফ চেয়ার ফর্মের পরে আসে টুইস্টেড বোট ফর্ম। কি বললাম, টুইস্টেড বোট ফর্ম। টুইস্টেড বোট ফর্ম, টুইস্টেড বোট ফর্ম কেমন, এটাকে টুইস্ট করে দাও, মানে এটা বেসিক্যালি এরকম এরকম, আর এটা এরকম দিয়ে এরকম, রাইট, এরকম এরকম, মানে এটা ভালো করে যদি বানাই, ঠিক আছে, এটা আমি বানালাম এমনি। ওকে, এমনি, আর এইখানে বানিয়ে এমনি এমনি এমনি। ওকে, এটা কার্বন অ্যাটম 1 2 3 4 5 6। ওকে, আই হোপ ইউ আর গেটিং ইট, টুইস্টেড বোট ফর্ম, ঠিক আছে। তো স্টেবিলিটি চেক করতে হবে আমাদেরকে। স্টেবিলিটি যদি বলি, তাহলে চেয়ার ফর্মের সবচেয়ে বেশি স্টেবিলিটি হয়। কি বললাম, চেয়ার ফর্মের সবচেয়ে বেশি স্টেবিলিটি হয়, ঠিক আছে। তারপরে হয় টুইস্টেড বোট, ঠিক আছে। তারপরে হয় বোট, আর তারপরে হয় হাফ চেয়ার। ওকে, তারপরে কি হয়, হাফ চেয়ার। তো চেয়ার ফর্ম, টুইস্টেড বোট, বোট, আর একটা কি হয়, হাফ চেয়ার। ওকে, এই ভিডিওতে বেশি লাইট নেই, একটা প্রবলেম আছে, যাই হোক, এটা ওকে। ওকে, তো এইটা মনে রাখতে হবে সাইক্লোহেক্সেনের কনফার্মার্স। এবারে আমরা কি করব, এইটার উপরে একটু স্টাডি করব, যে সিস কাকে বলে, ট্রান্স কাকে বলে, এটাও একটু স্টাডি করব। তারপর আমি রেখে দিচ্ছি। ওকে, আর বেশি পড়াবো। সো গাইস, একটাই জিনিস বলতে চাই, যে ধরো এটা আছে, এটা চেয়ার ফর্ম, রাইট। তো বেসিক্যালি এইখানে যে বন্ডস গুলো আছে,
মানে এইগুলো তো কার্বন অ্যাটম না, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, বাট 1 2 3 4 5 6 হ্যাঁ 6টা। তো বেসিক্যালি এখানে একটা বন্ড উঠলো, রাইট, এখানে একটা বন্ড, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ড, এই দিয়ে ডিনোট করলো, এগুলো কি বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। ওকে, এগুলো কি বলা হয় অ্যাক্সিয়াল বন্ড। আর একটা হয় ইকুইটোরিয়াল বন্ড। ইকুইটোরিয়াল বন্ড কাকে বলে? তো বেসিক্যালি ধরো এখানে একটা বন্ড, ঠিক আছে, যে এখানে একটা, এখানে একটা, এইটা, ঠিক আছে, আর এটা আর এটা, এই যে এইগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল বন্ড। কি বলা হয় এগুলোকে? ইকুইটোরিয়াল বন্ড। আচ্ছা, এই দুটো একসাথে যখন থাকবে তখন এর একটা কম্বাইন্ড ডায়াগ্রাম হয়ে যায় যেখানে অ্যাক্সিয়াল বন্ড আর ইকুইটোরিয়াল বন্ড থাকে। তো বেসিক্যালি আমরা ভাবছি নেক্সট লেকচারে আমরা কি করবো, স্টেবিলিটি চেক করবো। কিসের স্টেবিলিটি আমি বলে দিচ্ছি। আমি নেক্সট লেকচারে আমরা কি কি করবো, নেক্সট লেকচারে আমরা করবো কি স্টেবিলিটি অফ কনফার্মার্স। স্টেবিলিটি অফ কনফার্মার্স, কিছু কোয়েশ্চেন্স দেবো, ওখানে কনফার্মার্সের স্টেবিলিটি তোমাদের চেক করতে হবে। ওকে, তারপর করাবো আমি ওআই দিয়ে ঢুকে যাবো অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজমতে আমি কি পড়াবো? জিআই আর ওআই, আর এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমি কি করাবো? পিওয়াইকিউ। ওকে, বলতে চাই যে লেকচারটার জন্য একটু লেট হয়ে গেল আইসোমেরিজম, কারণ আমার শরীর খারাপ ছিল, সো আই কুডন্ট আপলোড দ্য 2 লেকচার্স। বাট আমি ডিসাইড করছি যে নেক্সট উইকে, মানে এই যে কামিং উইক, এই কামিং উইকে আমি ভাবছি 2টো এক্সট্রা লেকচার আপলোড করে দেবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এতটা যদি এসেছ তাহলে রিয়েলি থ্যাংক ইউ, ইট মিনস লট টু মি। ওকে, সো বাই, see you in the next lecture.